আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। তারপর স্পষ্ট কথা, মানুষ নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। সেইখানে ভয়াবহ বিভৎসতায় সোনালি সকালের আনন্দকে বিষাক্ত করে মাটির উপরে পড়ে আছে দুটো রক্তাক্ত নরদেহ। আমি জয়ন্তবাবুর সঙ্গে দেখা করতে চাই। টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার, অর্থাৎ কিনা দৈত্য দানবের কথা তুললেই তার উদয় হয়। মানে একটা আছে বই কি, কিঞ্চিত তদন্তের দরকার। কিসের তদন্ত? গুপ্তধনের। গোটা জগৎকে যিনি ঋণ দান করতে পারেন তারই উপযোগী উপাধি জগৎ শেঠ। 1757 সালে যখন পলাশীর প্রান্তরে বদলে গিয়েছিল বাংলার ভাগ্য, সেই পরিবর্তনের আড়ালে ছিলেন এক অদৃশ্য শক্তি, জগৎ শেঠ। ক্ষমতা, অর্থ আর ষড়যন্ত্রের খেলায় জন্ম নেয় এক কিংবদন্তি। রত্নে ভরা তার গুপ্তকুঠি, কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই সম্পদ আজও অমীমাংসিত রহস্য। আর যদি তা সত্যিই থেকে থাকে, তবে কে পাবে তার অধিকার? শুনুন গল্প কথা ও কাহিনীর আজকের উপস্থাপনা। হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি জয়ন্ত মানিকের কাহিনী জগৎ শেঠের রত্নকুঠি। দোতলার বৈঠকখানার আসনে দুই বন্ধু বসে রয়েছে। চলছিল আলোচনা। সরকারি পুলিশের গোয়েন্দা বিভাগের বিখ্যাত কর্মচারী সুন্দরবাবু সম্প্রতি অবসর নিয়েছে, তাই নিয়েই আলোচনা। আমি একটু চিন্তিত হয়ে বললাম, জয়ন্ত, এইবার বোধহয় আমাদের গোয়েন্দাগিরির শখ শিখে উঠল। আমাদের বেশিরভাগ মামলায় আসতো সুন্দরবাবুর মারফতেই, তিনি করলেন রিটায়ার। এখন আমাদের সে শখ কে মেটাবে? কেন মেটাবে আমাদের খ্যাতি? তুমি কি ভেবেছো এতদিন ধরে আমরা কেবল ঘরের খেয়ে বনের মুষ তাড়িয়ে বেড়ালাম? না, মোটেই নয়। শৌখিন হলেও দেশ আর দশের কাছে আমরা এখন অপরিচিত নই। পুলিশে সুন্দরবাবু না থাকলেও আমাদের অলস হয়ে বসে থাকতে হবে বলে মনে করি না। ওই শোনো, সিঁড়িতে কোনো বৃহৎ মূর্তির পদশব্দ। এ যে নাম করতেই সশরীরে সুন্দরবাবুর আবির্ভাব। ঠিক তাই। বিপুল ভুঁড়ির ভার নিয়ে সিঁড়ি ভেঙে ঘরে ঢুকে সুন্দরবাবু হাঁপাতে হাঁপাতে একখানা চেয়ারের ওপর ধপ করে বসে পড়লেন এবং এই অনুচিত অতিরিক্ত ভারের বিরুদ্ধে চেয়ারখানা সশব্দে প্রতিবাদ করে উঠল। আরে সুন্দরবাবু যে, নাম করার সঙ্গে সঙ্গেই আপনি নিজে আবির্ভূত হয়ে গেলেন। ইংরাজি প্রবাদটার সত্যতা কিন্তু আপনি প্রমাণ করেই ছাড়লেন। বটে, তা প্রবাদটা কি? কেন জানেন না? টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার, অর্থাৎ কিনা দৈত্য দানবের কথা তুললেই তার উদয় হয়। শুনলে তো জয়ন্ত, শুনলে তো? তোমার বন্ধুর কথা শুনলে তো? আমি ডেভিল? হ্যাঁ, খামোকা খেপে যান কেন সুন্দরবাবু? ডেভিল বলতে কেবল ভূত অসুর শয়তান বোঝায় না, পাজি নরপিশাচ বিশ্বাসঘাতককেও ডেভিল বলে। তাই নাকি? তাহলে তোমার মতে আমি ওর মধ্যে কোনটি? আচ্ছা, মুশকিল তো। আপনি চড়ছেন কেন? নতুন ব্যারিস্টারকেও তো ডেভিল নামে ডাকা হয়। একরকম খাবারের নামও আছে ডেভিল, জানেন তো? তোমাকে আর শেখাতে হবে না। ডেভিল আমি অনেক খেয়েছি। মাংসের পুর দেওয়া ডিমের কথা কে না জানে? সে ডেভিল নয়, এ হচ্ছে আর এক রকম খাবার। বোধহয় আপনি কখনো খাননি। আমাদের মধুর আধ্যে জানে। বরাবরের মতো আজও নতুন খাবারের নামে সুন্দরবাবুর ঘনীভূত ক্রোধ দ্রবীভূত হওয়ার উপক্রম করল। কারণ জয়ন্তদের খানসামা মধু যে অসাধারণ রাঁধতে পারে, সেই কথাটা ভোজনবিলাসী সুন্দরবাবু অজানা ছিল না। বেশ একটু নরম হয়ে তিনি বললেন, খাবারটা কি শুনি? খুব মশলা দেওয়া ভাজা মাংস বলতেও কিন্তু ডেভিলকে বোঝায়। খাসা খাবার। আস্বাদ নেবার ইচ্ছা আছে নাকি? মধুকে ডাকবো? এরপর আর ক্রোধ প্রকাশ করা চলে না। সুন্দরবাবু বিগলিত কণ্ঠে বললেন, তা মন্দ কি? জয়ন্ত মৃদু স্বরে হাসতে লাগলো। ঠিক এমন সময়ে মধু ঘরে ঢুকলো। সুন্দরবাবু তাকে বললেন, এই যে মধু, ঠিক সময় এসেছো হে, স্বাগত স্বাগত। এমন অভ্যর্থনার কারণ বুঝতে না পেরে মধু জিজ্ঞাসু চোখে জয়ন্তর দিকে তাকালো। জয়ন্ত বলল, মধু, তোমাকে দেখে সুন্দরবাবু বলছেন স্বাগত, অর্থাৎ তোমার আগমন শুভ হোক। কেন তা শুনতে চাও?
মধু সাবলীলভাবেই বলল, তা শুনবো না কেন, কিন্তু তার আগে বলে রাখি, একটি ছোকরা মতো বাবু আপনার সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছেন। ছোকরা মতো বাবু? জরুরি দরকারে? কোথায়? নিচে মস্ত একখানা মোটর গাড়ি করে এসেছেন। বড় লোকের ছেলে, জামায় মুক্তোর বোতাম, হাতে সোনার ঘড়ি, আঙুলে সোনার আংটি। জয়ন্ত হাসতে হাসতে বলল, বাহ, শ্রী মধুসূদন, এক নজরেই এতটা লক্ষ্য করে ফেলেছো। আমাদের সঙ্গে থেকে তুমিও একটু ক্ষুদ্র গোয়েন্দা হয়ে উঠেছো দেখছি। যাও, তাকে উপরে পাঠিয়ে দাও। মধু চলে গেল। আমার মুখের দিকে সুন্দরবাবু হতাশভাবে চেয়ে রইল। আমি আশ্বাস দিয়ে বললাম, হ্যাঁ, মধু তো বাড়ি ছেড়ে পলায়ন করছে না। যত সময়ে আমাদের আর্জি পেশ করব। ব্যক্তিটির 23-এর বেশি বয়স হবে না। আমি জয়ন্ত বাবুর সঙ্গে দেখা করতে চাই। নমস্কার, আমি জয়ন্ত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার পরিচয় জানবার সুযোগ আমার হয়নি। আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন? শুনেছি বই কি, বিখ্যাত চা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আরে শুধু চা নিয়ে নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছু নিয়ে কারবার করে। চন্দ্রনাথ হলো গিয়ে আমার ঠাকুরদার নাম। বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের এখন অন্যতম মালিক। আমার নাম হলো গিয়ে বীরেন্দ্র কুমার বাগচি। ও, আপনি বীরেনবাবু? বসুন বসুন। তা হঠাৎ আপনি আমার কাছে এসেছেন কেন? গোলকধাঁধায় পড়ে। গোলকধাঁধা? কীরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেছে যে যার মধ্যে অর্থ অনর্থ কিছুই খুঁজে পাচ্ছি না। অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে কোনো বিচিত্র রহস্যের সম্পর্ক আছে। বীরেনবাবু, আপনি তো আমার কৌতূহলকে উদ্দীপ্ত করে তুললেন। বোঝাই যাচ্ছে যে ঘটনার কথা উল্লেখ করলেন তা খুন বা ডাকাতি বা চুরিচামারি নয়, কারণ ওগুলোর মধ্যে অর্থ অনর্থ দুইই থাকে। এবার রহস্যের সম্পর্কটা কোথায় তাই একটু বলুন। না মানে আমি আসলে কিছুই বুঝতে পারছি না, মানে গোলকধাঁধায় পড়ে গেছি। আর শোনা আছে যে ধাঁধার জবাব দেওয়া নাকি আপনার বেশ। ভুল বীরেনবাবু, ভুল। ধাঁধার জবাব দেওয়া আমার পেশা নয়, আমার নেশা, অর্থাৎ আমার শখ। আচ্ছা বেশ বেশ, তাই 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 এই ভ্রম সংশোধনের জন্য ধন্যবাদ। এখন দয়া করে আমার কথাটা শুনবেন কি? নিশ্চয়ই, দয়া না করেও শুনবো। বলুন, আপনার কাহিনী শুনি। বীরেন চেয়ারের উপরে নড়ে চড়ে ভালো করে বসে তার কাহিনী শুরু করল। কারবারের জন্য আমাকে কলকাতাতে বাস করতে হয় বটে, কিন্তু আমার পৈতৃক বসতবাড়ি বা বাস্তুভিটে আছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের কাছে। নবাবী আমলের সেকেলের মস্ত বড় বাড়ি। আর এখন সংসারের অভাবে সদরমহল ছাড়া প্রায় সবটাই অব্যবহার্য হয়ে পড়ে আছে। কালে ভদ্রে আমাদের কারোর দেশে যদি যাওয়ার হয় তো কেবলমাত্র এই সদরমহলটাই আমরা ব্যবহার করে থাকি। আর কাজে সেই দিকটায় মাঝে মাঝে একটু মিস্ত্রিদের হাত পড়ে। অন্য সময় সদরমহলও তালাবন্ধ দেওয়া থাকে। এবার বাড়িখানা এক স্থানীয় ভদ্রলোকের কাছে, মানে তার জিম্মায় আছে। সম্পর্কে তিনি আমাদের কুটুম্ব হন। এই 3 দশক আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক কলকাতার অফিসে আমার সঙ্গে দেখা করতে এসে জানান যে তিনি আমাদের দেশের বাড়ি ভাড়া নিতে চান। তা আমি প্রথমে রাজি হলাম না। দেখলাম যে তিনি এই 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 যদুবাবু খুবই জেদাজেদি করতে লাগলেন। বললেন যে তিনি মাসিক 500 টাকা হিসেবে 3 মাসে 1,500 টাকা অগ্রিম আমার হাতে দিতে একদম প্রস্তুত আছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম যে পাড়া গায়ের একখানা সেকেলের বাড়ির জন্য তিনি এত টাকা ভাড়া দিতে চান কেন? তখনই তার মুখ থেকে আমি জানতে পারলাম যে তিনি হচ্ছেন পূর্ববঙ্গের জমিদার। চিকিৎসার জন্যে রুগ্ন মাকে নিয়ে কলকাতায় এসেছেন। চিকিৎসকেরা নাকি পরামর্শ দিয়েছেন যে মাকে নিয়ে যেতে মফস্বলের গঙ্গার ধারে কোনো একটা জায়গায়। এবার আমাদের বাড়িও মুর্শিদাবাদের গঙ্গার তীরে। কিন্তু এই 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 যুক্তিটা আমার না কেমন একটা ফাঁকা ফাঁকা মনে হলো। মানে মানে কলকাতায় তো আরও গঙ্গার ধারে কত ভালো ভালো বাড়ি আছে। যাই হোক, যদিও আমি এই বিষয়টাকে নিয়ে বেশি মাথা ঘামালাম না। এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গেলাম একদম। যদুবাবু আমাকে 1,500 টাকার একখানা চেক দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। সেই দিনেই সন্ধ্যার সময় আর এক ব্যাপার, একখানা বেনামা চিঠি পেলাম। তাতে জানানো রয়েছে যে প্রতাপ চৌধুরীকে যেন মুর্শিদাবাদের বাড়ি ভাড়া না দেওয়া হয়। সে এক সাংঘাতিক লোক।
সব বিষয়ে ভাবতে লাগলাম যে বাড়ি ভাড়া নিয়েছে তো যদুনাথ বসু, এই প্রতাপ চৌধুরীটাকে। আর এই বেনামা চিঠিটাই বা লিখলো কে, বা কেনই বা লিখলো? আর আমি যে বাড়ি ভাড়া দিচ্ছি এই কথাটাই বা সে জানলো কি করে? 3 দিন পরে তো বিস্ময়ের ওপর আবার বিস্ময়। যেদিন চেক পেয়েছিলাম সেদিন তো তারপরের দিন থেকেই তো দুর্গাপুজোর জন্য ব্যাংক বন্ধ ছিল, চেক ভাঙাতে পারিনি। ব্যাংক খুললে জানতে পারলাম যে আমাকে একখানা ভুয়ো চেক দেওয়া হয়েছে। যদুনাথ বসুর নামে ব্যাংকে 1 পয়সা পর্যন্ত জমা নেই। এইভাবে ঠকে যাওয়াতে আমার তো মাথা একদম ছুটে গেল। আমি খুব রেগে গেলাম। তারপর আমি দেশের জন্য রওনা হলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে আমাদের বসত বাড়িতে জনপ্রাণী পর্যন্ত নেই। শুনলাম যে কয়েকজন গুন্ডা মতো লোক সেখানে নাকি 2 দিন খুব হই হল্লা করে তারপর যেন কোথায় সরে পড়েছে তা কেউ জানে না। এবার বাড়ির একটা তালাবন্ধ ঘর আছে, সেখানে আমার ঠাকুরদার আমলের কতগুলো আসবাবপত্র এককালে অব্যবহার্য বলে সেখানে গুদামজাত করা ছিল। আর সেই সঙ্গে একটা দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারির ভেতরে ছিল 1 গাদা সেকেলের সব বই কাগজপত্র। কারা নাকি সেই তালা ভেঙে সে ঘরে ঢুকে সেগুলো বার করে ঘরময় ছড়িয়ে ফেলে রেখে দিয়ে গেছে। এ নিশ্চয়ই ওই 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 যদুরই কীর্তি হবে। ঠাকুরদার হাতে লেখা একখানা ছেঁড়া খাতাও পেয়েছি, তাতেও সব অদ্ভুত লেখা আছে। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যেস ছিল। খালি গল্প নয়, পদ্য। বীরেন চুপ করল। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগলো। সুন্দরবাবু বললেন, ভারী গোলমেলে ব্যাপার তো। খামোকা যদু নামধারী ব্যক্তির আবির্ভাব, অকারণে 1,500 টাকা অগ্রিম ভাড়া দিয়ে 3 মাসের জন্য একখানা পাড়া গিয়ে সেকেলে বাড়ি ভাড়া নেওয়া, ভুয়ো চেক ঘাড়ে চাপানো, তারপর 2 দিন সেই বাড়িতে কাটিয়েই ফুরুত করে হঠাৎ পলায়ন। এ সবই যেন মহা পাগলামি কাণ্ড। বীরেনবাবু, আপনি কোনো আস্ত পাগলের পাল্লায় পড়েছিলেন। এ নিয়ে আর মাথা ঘামিয়ে সময় নষ্ট করবেন না। কিন্তু আমার মন কেমন খুঁতখুত করছে। এত সহজে ব্যাপারটা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না। কেন? তোমার আবার সন্দেহের কারণ কি? যদুর দল তালা ভেঙে বাড়ির বন্ধ ঘরে ঢুকেছিল কেন? আলমারি থেকে বইগুলো টেনে বার করেছিল কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। জয়ন্ত আমার কথায় সায় দিয়ে বলল, আমিও মানিকের সঙ্গে সহমত। যদু আলমারির ভিতরে হস্তচালনা করেছিল কিছু একটা খোঁজবার জন্যই। আর কেবল আলমারি কেন, খুব সম্ভব সে বাড়ির অন্যান্য ঘরেও খোঁজাখুঁজি করতে ছাড়েনি। বীরেন বলল, হ্যাঁ, কিন্তু বাড়ির অন্যান্য ঘরে এমন কিছুই ছিল না যেটা দেখে চোরের লোভ হতে পারে। আলমারির বইগুলো নিয়ে ছেলেবেলায় তো আমিও ঘাঁটাঘাঁটি করেছি। তার মধ্যে ছিল বটতলায় চাপা কতগুলো সেকেলের বই, আরব উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, উদাসিনী রাজকন্যার গুপ্তকথা, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত, আর ওই শ্রেণীর আরও অন্যান্য ধর্মগ্রন্থ, আর সব আজে বাজে কাগজপত্র। ব্যাস, আর তো কিছুই নয়। ওই সঙ্গে আপনার ঠাকুরদার নিজের হাতের লেখা একখানা খাতাও ছিল বললেন না? হ্যাঁ, ছিল। ছেলেবেলায় সেকেলে জড়ানো হাতের লেখা পড়বার কোনো আগ্রহ হয়নি, কিন্তু সম্প্রতি পড়ে দেখেছি। ওই খাপছাড়া খোশ গল্প ছাড়া আর কিছুই নয় এগুলো। হ্যাঁ, সম্প্রতি আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে খাতাখানা না আগে ছেঁড়া ছিল না, এখন দেখছি মাঝখানে কি একখানা কাগজ ছিঁড়ে নিয়েছে। কি করে বুঝলেন? পত্রাঙ্ক দেখে। সন্দেহজনক, ভীষণ সন্দেহজনক। বীরেনবাবু, খাতাখানা একবার দেখতে পেলে ভালো হতো। নিজের হাত ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বীরেন বলল, হ্যাঁ, অনায়াসেই দেখতে পারেন, যদি কাজে লাগে। হ্যাঁ, এই যে সেই ভেবে আমি সেখানা সঙ্গে করে এনেছি। এই বলে বই বাঁধাইয়ের মতো বাঁধানো একখানা পাতলা খাতা বার করে জয়ন্তের হাতে সমর্পণ করল। জয়ন্ত খাতাখানা খুলে আগা গোড়া পাতা উল্টে প্রথমে ভাষা ভাষা চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো লেখা, কষ্ট করে পড়তে হয়। সে বলল, দেখো মানিক, 40 পত্রাঙ্কে খাতা শেষ। বিষয়বস্তু দেখছি 5 অংশে বিভক্ত। প্রথমে গৌরচন্দ্রিকা বা ভূমিকার মতো একটুখানি অংশ, তারপরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস। তৃতীয় অংশে কী ছিল জানবার উপায় নেই। 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছিলে নেওয়া হয়েছে। চতুর্থ অংশের নাম ইতিহাস। পঞ্চম অংশে উপসংহার, একটি পুচকে পদ্য বা ছড়া। এখন আগে ভূমিকাটুকু শোনো। জয়ন্ত আরও পড়তে লাগলো। যেখানে ঘটনাক্ষেত্র তার নাম এখানে বলবো না,
লেখায় প্রকাশ করলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে বটে, কিন্তু তার কুচরিত্র পুত্র ইহলোকে বিদ্যমান থেকে কেমন করে কিছু আভাস পেয়ে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলেছে। এমনকি আমাকে ভয় দেখাতেও ছাড়ছে না। আমার একমাত্র ইচ্ছে, সমস্ত গুপ্ত কথা জানবে কেবল আমার পুত্র। যদি সে কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তার কাজে লাগবে, তার দুশ্চিন্তা দূর করবে। অন্তিমকাল উপস্থিত হলে সমস্ত গুপ্ত কথাই তার কাছে ব্যক্ত করব। যদি সে সময় না পাই, তাহলেও আমার বিশেষ ভাবনার কারণ নেই। আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই তোলা রইল এই খাতাখানা। এই বিবরণ মন দিয়ে পাঠ করলেই সমস্ত রহস্য সে সমাধান করতে পারবে। পড়া থামিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করল, বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আমার বয়স 5 বছর পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয়। তাকে তাকে আবছা আবছা মনে পড়ে। আপনার বাবার মুখে আপনি এই খাতাখানার কথা শোনেননি? বীরেন সকৌতুকে হেসে উঠে বলল, কে? বাবা? বাবা? আমার বাবা পড়বেন গল্পের পাণ্ডুলিপি? মশাই, বাবাকে আমি জীবনে কোনো ছাপানো নোবেলের পাতা পর্যন্ত উল্টাতে দেখিনি। নিজের কারবারের বাইরে তার কোনো কথাই তার মনে ঠাঁই পেত না। জয়ন্ত আবার কিছুক্ষণ ধরে চুপ করে কি ভাবতে লাগলো। তারপর বলল, আচ্ছা বীরেনবাবু, আপনার ঠাকুরদা মৃত্যুর আগে বা মৃত্যুর শয্যায় আপনার বাবাকে... সজোরে মাথা নেড়ে বীরেন বলল, কিচ্ছু না মশাই। ওই খাতার ভেতরে ঠাকুরদার নিজের কোনো কথাই নেই, সবটাই হচ্ছে ওই ডাহা গাল গল্প। আর মৃত্যুসজ্জায় ঠাকুরদা কোনো কথা বলে যাবেন কি? মরবার সময় তো তিনি কোনো কথা বলবার অবসরই পাননি। তার মানে? মানে ঠাকুরদা তাস খেলতে খেলতে হঠাৎ বুকের অসুখে মারা পড়েছিলেন। খেলার আসর থেকে তুলে তার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। জয়ন্ত নিজের রূপোর শামুকদানি থেকে একটি নস্যি নিয়ে খুশি গলায় বলল, খানিকটা আবছায়া কাটলো বলে মনে হচ্ছে। হৃদরোগে হঠাৎ মৃত্যু, কোনো কথা বলাই সম্ভব হয়নি বটে। আপনি কি বলতে চান জয়ন্তবাবু? আপাতত আপনার কৌতূহল চরিতার্থ করবার সময় হয়নি। এখন খাতার দ্বিতীয় অংশে কি আভাস পাওয়া যায় দেখা যাক। সে আবার পাঠ শুরু করলো। বাল্যকালে আমার জীবনে ঘটেছিল একটি স্মরণীয় ঘটনা। প্রতিবেশীদের মধ্যে আমার সবচেয়ে দহরম মহরম ছিল কৈলাস চৌধুরীর সঙ্গে। সে ছিল আমার নিত্য সঙ্গী। খেলাধুলোয় ও আহারে বিহারে আমরা সর্বদাই মানিক জোড়ের মতো একসঙ্গে থাকবার চেষ্টা করতাম। কৈলাসের সঙ্গে একবার তার মাতুলালয়ে বেড়াতে গেলুম। জায়গাটা আমাদের বাড়ি থেকে 10-12 মাইল তফাতে। সেখানে আমরা হাটে বাটে মাঠে ছুটোছুটি করে মার্বেল ডাংলি খেলে ও গঙ্গার এপারে ওপারে সাঁতার কেটে 3 দিন কাটিয়ে দিলুম মহা আনন্দে। তারপরেই ঘটল পূর্বত্ব ঘটনা। গাঁয়ের প্রান্তে একটা মাঠে একদল ছেলে ফুটবল খেলছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগ্রহে খেলা দেখতে লাগলুম। হঠাৎ এক বিপত্তি। মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙাচোরা পুরনো বাগান বাড়ি এবং তার পেছনে ছিল একটা জলশূন্য ইদারা। ফুটবলটা ঝপ করে গিয়ে পড়ল একেবারে সেই ইদারার ভেতরে। তখন আসন্ন সন্ধ্যার অন্ধকারে আচ্ছন্ন হয়ে উঠেছিল চতুর্দিক। ইদারার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। ছেলের দল খানিক হইচই করে মাঠ ছেড়ে চলে গেল। আমি বললুম, কৈলাস, বলের জন্য ওরা কাল সকালে নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগে আমরাই আজ কুয়োয় নেমে বলটা তুলে আনবো। কৈলাস শিউরে উঠে বলল, বাপরে, এই অন্ধকারে পাগল নাকি? চিরকালই সবাই আমাকে ডান পিটে ও বেপরোয়া বলে জানে। আমি একটু দমলুম না, বললুম, বেশ, তাহলে তোকে কুয়োয় নামতে হবে না। তুই খালি খানিকটা মোটা দাঁড় আর একটা দেশলাই জোগাড় করে আন দেখি। তুই কেবল ওপরে দাঁড়িয়ে থাকবি, কুয়োর ভেতরে নামবো খালি একলা আমি। ফাঁকতালে একটা আস্ত ফুটবল লাভ, এমন সুযোগ ছাড়তে আছে? যেমন কথা তেমনই কাজ। এলো দড়ি ও দেশলাই। ভর সন্ধেবেলায় দড়ি বেয়ে নেমে গেলুম ইদারার গহ্বরে। ঘুটঘুটে করছে অন্ধকার। পায়ের তলায় খড়মড় খড়মড় করে উঠল। দেশলাইয়ে প্রথম কাঠি জেলে
কেবল এইটুকু দেখলুম ইদারার গায়ে গাঁথা রয়েছে একজোড়া হাতলোলার লোহার দরজা। তারপর কাঠি গেল নিভে, দ্বিতীয় কাঠি জেলে নিচের দিকে তাকিয়ে চমকে দেখি কতগুলো মাংসহীন নরকঙ্কাল পড়ে রয়েছে আমার পায়ের তলায়। তারপর আলো নেভার সঙ্গে সঙ্গে শুনলাম যেন কোনো অপার্থিব বিভীষণের মারাত্মক ফোঁসফোঁসানি। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। মনে হলো পর মুহূর্তেই সেই ভয়াবহ বিষাক্ত হিস হিস শব্দ যেন আমার চোখের সামনেই মূর্তিমান হয়ে আত্মপ্রকাশ করবে। কর্পূরের মতো উবে গেল আমার সমস্ত সাহস। দারুণ আতঙ্কে বিহ্বল হয়ে প্রাণপণে দড়ি ধরে কোনো রকমে ওপরে এসে উঠল। সব শুনে কৈলাস চোখ কপালে তুলে বলল, আরে চুলোই যাক ফুটবল, ওখানে আছে গুপ্তধন আর জকের পাহারা। গুপ্তধনের লোভে ওখানে গিয়ে যারা জকের হাতে মারা পড়েছে তুই তুই দেখেছিস? তাদেরই কঙ্কাল। জয়ন্ত একটু থামল, তারপর বলল, কাতার দ্বিতীয় অংশ শেষ হলো, তৃতীয় অংশ আমাদের হাতে নেই। চতুর্থ অংশের নাম ইতিহাস। এবারে সেটুকু পাঠ করা যাক। জয়ন্ত আবার পড়া শুরু করলো। সারা পৃথিবীকে যিনি ঋণ দান করতে পারেন তারই উপযোগী উপাধি হচ্ছে জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে ওই উপাধি দিয়েছিলেন মুর্শিদাবাদের মহাজন ফতে চাঁদকে। কিন্তু ফতে চাঁদ মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বাঙালি ছিলেন না। তার পূর্বপুরুষ হীরানন্দ সাহু সুদূর রাজস্থান থেকে পাটনায় এসে ব্যবসা শুরু করেন এবং তেজারুতি কারবারে প্রভৃত সম্পত্তির মালিক হন। হীরানন্দের 7 ছেলে, তাদের একজনের নাম মানিক চাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করবার জন্যে বাংলার তখনকার রাজধানী ঢাকায় গিয়ে হাজির হন এবং নবাব দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। পরে নবাব মুর্শিদ আলী খাঁ পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী তটে নতুন রাজধানী স্থাপন করে নিজের নামানুসারে তার নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয় পাত্র মানিক চাঁদও নতুন রাজধানীতে এলেন। নবাব দরবারে তার প্রভাব ক্রমেই বেড়ে উঠতে থাকে। তার পরামর্শে মুর্শিদাবাদে নবাবী ট্যাক্সাল প্রতিষ্ঠিত হয় এবং তিনি হন নবাবের অর্থ সচিব ও কোষাধ্যক্ষ। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাকে শেঠ উপাধি দান করেন। এই মানিক চাঁদের বংশধররা পরে কেবল নবাব বংশের নয়, স্বাধীন বাংলাদেশেরও উত্থান ও পতনের অন্যতম কারণ রূপে ইতিহাসে অমর হয়ে আছে। মানিক চাঁদ ছিলেন অপুত্র। ভ্রাতুষ্পুত্র ফতে চাঁদ হন তার দত্তক পুত্র। তিনি দিল্লিতে থেকে অংশীদার রূপে কারবার দেখতেন। কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিক চাঁদের মৃত্যু হলে তিনিও মুর্শিদাবাদে চলে আসেন। এর 2 বৎসর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী লোক বা পুঁজিপতি বলে সুপরিচিত হন। মুর্শিদ কলি খাঁর মৃত্যুর পর সুজাবুদ্দিন নবাব হয়ে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এই সময়টাই হচ্ছে জগৎ শেঠ ফতে চাঁদের জীবনের সবচেয়ে গৌরব ও সৌভাগ্যের যুগ। তিনি কেবল বিপুল ধনাগারের অধিকারী ছিলেন না, নবাব দরবারে ও দেশ বিদেশে তার সম্মান, খ্যাতি ও প্রতিপত্তিও ছিল অতুলনীয়। কিন্তু সুজাবুদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সফররাজ খাঁর সিংহাসন লাভের সঙ্গে সঙ্গেই জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রে যোগ দিতে হল। তরুণ নবাব সফররাজ ফতে চাঁদের পুত্রবধূর অসীম রূপ লাবণ্যের কথা শুনে নির্বোধের মতো তাকে সচক্ষে দেখবার বাসনা প্রকাশ করলেন। এটুকু তার খেয়াল এলো না যে হিন্দুদের অন্দরমহলে কুলললনার পক্ষে সেটা হচ্ছে অতিশয় অপমানকর প্রস্তাব। ফতে চাঁদ ক্রোধে ক্ষিপ্ত হয়ে আলীবর্দী খাঁয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তার ফলে গিরিয়ার যুদ্ধক্ষেত্রে সফররাজের মৃত্যু ও 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী সিংহাসন প্রাপ্তি। এই ঘটনার 4 বৎসর পরে ফতে চাঁদ ইহলোক ত্যাগ করলেন। তার 2 পৌত্র মাধব রায় ও স্বরূপ চাঁদ। মাধব রায় জগৎ শেঠ উপাধির সঙ্গে বেশিরভাগ সম্পত্তির অধিকারী হলেন
এবং বাকি সম্পত্তির সঙ্গে সৌরভ চাঁদ নবাব দরবার থেকে পেলেন রাজা উপাধি। বাংলাদেশে তখন ইংরেজ ও ফরাসিরাও প্রাধান্য বিস্তারের চেষ্টা করছিলেন। সুচতুর জগৎ শেঠরা তাদেরও লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে তুষ্ট রাখতে ভুললেন না। এইভাবে সব দিক সামলে ব্যবসা চালিয়ে তারা দিনে দিনে অধিকতর আর্থিক উন্নতির পথে এগিয়ে চললেন। তারপরে আলীবর্দীর মৃত্যু ও 1756 খ্রিস্টাব্দে সিরাজের সিংহাসন লাভ এবং তার সঙ্গে জগৎ শেঠের বিরোধ। নতুন নবাবের কাছে অপমান ও লাঞ্ছনা লাভ করে জগৎ শেঠ আবার মির্জাফর ও ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ফল পলাশীর যুদ্ধ ও সিরাজের পতন এবং বাংলার সর্বনাশ। জগৎ শেঠরা আবার পূর্ব গৌরবের পদে উন্নীত হয়ে নিজেদের স্বর্ণ ভাণ্ডারের পরিধি আরও বাড়িয়ে তুললেন বটে, কিন্তু তখনই ভেতরে ভেতরে তাদের ওপরে শনির দৃষ্টি পড়তে শুরু করল। তারপর অকর্মণ্য মির্জাফরকে বঞ্চিত করে ইংরেজরা 1760 খ্রিস্টাব্দে রাজ্যের ভার অর্পণ করলেন মীর কাসেমের হাতে। নতুন নবাবকে পেয়ে জগৎ শেঠরা সুখী হতে পারলেন না। তারা আবার চক্রান্তে যোগ দিলেন, কিন্তু এবারে তারা আর শেষ রক্ষা করতে ও নিয়তিকে ফাঁকি দিতে পারলেন না। বিপদ ক্রমেই ঘনীভূত হয়ে উঠছে দেখে মীর কাসেম তাদের বন্দি করে ফেললেন। তাদের বন্ধু ইংরেজদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তারা আর মুক্তি লাভ করতে পারলেন না। তারপর উদয় নালার যুদ্ধ, মীর কাসেমের পরাজয় এবং জগৎ শেঠ অন্যান্য বন্দীদের নিয়ে মীর কাসেমের মুঙ্গেরে প্রস্থান। বক্সারের যুদ্ধ, মীর কাসেমের শেষ পরাজয়। মির্জাফর আবার বাংলার নবাব হন। জগৎ শেঠ প্রভৃতিকে গঙ্গার জলে নিক্ষেপ করে হত্যা করা হয়। নতুন জগৎ শেঠ কুশল চাঁদ, যিনি নিহত জগৎ শেঠ মাধব রায়ের বড় ছেলে, আবার ব্যবসায় নিযুক্ত হন। তিনিও ইংরেজদের কাছে প্রচুর সাহায্য লাভ করেও শেঠ বংশের গর্ব গরিমা আর ফিরিয়ে আনতে পারেননি। বাংলার ভুয়ো নবাবীর সঙ্গে জগৎ শেঠদেরও জাঁকজমক ম্লান হয়ে এসেছিল। বাংলার স্বাধীনতা হরণে সাহায্য করে তারাও আত্মরক্ষা করতে পারলেন না। বুদ্ধিমান কুশল চাঁদ বুঝে নিয়েছিলেন যে জগৎ শেঠদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তাদের অধঃপতন অবশ্যম্ভাবী। দুঃসময়ের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। তাঁর আদেশে একটি গুপ্ত কক্ষ নির্মিত হলো এবং নিজের সম্পত্তির কত অংশ তিনি সেইখানে লুকিয়ে রাখলেন। সেই রত্নকুঠির কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে, কিন্তু তার ঠিকানা কেউ জানে না। কুশল চাঁদ হঠাৎ মারা পড়েন, তাই গুপ্তধনের সন্ধান নিজের উত্তরাধিকারীর কাছে দিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত কুশল চাঁদ যা ভয় করেছিলেন তাই সত্য হয়ে দাঁড়ায়। ক্রমেই শেঠদের অর্থ প্রতিপত্তি কমে এলেও কুশল চাঁদের মৃত্যুর পর আরও দুজন জগৎ শেঠের নাম শোনা যায়, হারবেগ চাঁদ ও ইন্দ্রচাঁদ। ইন্দ্রচাঁদের পুত্র গোবিন্দ চাঁদ জগৎ শেঠ উপাধি থেকেও বঞ্চিত হন এবং পিতার সম্পত্তিও বোকার মতো দুই হাতে উড়িয়ে দিয়ে ইংরেজদের অন্য দাস রূপে শেষ জীবন কাটাতে বাধ্য হন। পুত্র কৃষ্ণ দাসকেও দেশদ্রোহী জগৎ শেঠদের কাছে ইংরেজরা বৃত্তি দান করতেন, কিন্তু তার মৃত্যুর পর সে বৃত্তিও বন্ধ হয়। জগৎ শেঠের আধুনিক বংশধররাও মুর্শিদাবাদে বাস করেন, কিন্তু লুপ্ত হয়েছে তাদের আর্থিক গৌরব। হয়তো তারাও প্রবাদে গুপ্তধনের কাহিনী শ্রবণ করেন, কিন্তু তার সত্যতা নিরূপণ করবার উপায় তাদের হাতেও নেই। আবিষ্কার করতে পারলে এখন এই গুপ্তধনের মালিক হবে যে কোনো ব্যক্তি। জয়ন্তর পাঠ সাঙ্গ হল। কিছুক্ষণ নীরবতার পর সুন্দরবাবু বললেন, সব তো শোনা হলো, খানিকটা ভনিতা, খানিকটা গালগল্প, খানিকটা গাঁজা মেশানো ইতিহাস। মিলনবাবু ঠিকই ধরেছেন, তার ঠাকুরদার গল্প বানানোর অভ্যাস ছিল। জয়ন্ত বলল, উপসংহারে একটি পদ্যও আছে, সেটাও পড়া যাক। বোকায় ধোঁকা ধোঁকা দেবার তরে বুদ্ধি সাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি আমি নতুন গ্রন্থি। কিন্তু আমি ঠিক জানি তাই গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। বিন্দু বাড়ি সিন্ধু হলে যায় না দেখা বিন্দুকে, ইন্দু আছে মেঘের আড়ে নিন্দে তবু নিন্দুকে। মানুষ নয়ন যে খুলে চায় সত্য মানিক
সেই খুঁজে পায়। মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত মস্ত লোহার সিন্ধুকে। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললেন, এ যে বাবা দোস্তুর মতো হেয়ালি। বীরেন আগ্রহ নিয়ে বলল, প্রায় অতি আধুনিক কবিতার মতো। আমি বিরক্ত হয়ে বললাম, খাপ ছাড়া পদ্য টদ্য নিয়ে আপাতত মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত, তুমি কি মনে করো বীরেনবাবুর দেশের বাড়িতে যে রহস্যময় ঘটনাটা ঘটেছে তার সঙ্গে এই খাতার লেখার কোনো সম্পর্ক আছে? জয়ন্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এইবারে তাই নিয়েই আলোচনা করতে হবে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মধু একখানা খাম হাতে করে ঘরে ঢুকে জয়ন্তকে বলল, বাবু, একটা অদ্ভুত লোক এসে আপনার নামে এই চিঠিখানা দিয়ে গেল। পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। জয়ন্ত খাম ছিঁড়ে চিঠিখানা পড়েই লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলল, কোথায়? বাবু, চিঠিখানা আমার হাতে গুঁজে দিয়েই সে হন হন করে চলে গেল। সাবধান সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীকে সাবধান। কে প্রতাপ চৌধুরী? কি আশ্চর্য, কে এই প্রতাপ চৌধুরী? বারবার তার কথা বলে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? সুন্দরবাবু ভুরু কুচকে বললেন, আরও একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, কে এই অদ্ভুত লোকটা? পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। বীরেন বলল, আমার বিশ্বাস ওই লোকটাই বেনামি চিঠি লিখে আমাকে সাবধান করে দিয়েছিল। এই গেরুয়া বস্ত্রধারী রহস্যময় লোকটা কে তা জানি না, তবে প্রতাপ চৌধুরী সম্বন্ধে হয়তো কিছু আন্দাজ করতে পারি। কি বলছেন, পারেন নাকি? হ্যাঁ, আমার আন্দাজ হয়তো মিথ্যা নয়। আপনার ঠাকুরদা চন্দ্রনাথবাবুর লেখা পড়ে আমরা জেনেছি তিনি যখন ইদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আর এক জায়গায় তিনি বলছেন কৈলাস চৌধুরী কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করছে আর ভয় দেখাচ্ছে। খুব সম্ভব তারই নাম প্রতাপ চৌধুরী। সুন্দরবাবু বললেন, কিন্তু গুপ্ত রহস্যটা কি? জয়ন্ত গম্ভীরভাবে বলল, জগৎ শেঠের রত্নকুঠি। আরে ধের, তুমিও কি ওই রূপকথাটা বিশ্বাস করো? করি। জগৎ শেঠ কুশল চাঁদের গুপ্তধনের কথা আমিও ঐতিহাসিক কাহিনীতে পাঠ করেছি। ইতিহাস আর কাহিনী এক জিনিস নয়। তা নয়, কিন্তু সেকালে ধনীদের মধ্যে গুপ্তধন রাখার প্রথাটা খুবই প্রচলিত ছিল। আর বীরেনবাবুর ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয় যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তা না হলে তিনি এ কথা কোনোদিন বলতেন না যে লেখার মর্মভেদ করতে পারলে তার পুত্রের অর্থাভাব দূর হয়ে যাবে। আমার এক বিষয়ে সন্দেহ ছিল। বললাম, ধরলাম কৈলাস চৌধুরীর ছেলেরই নাম হচ্ছে প্রতাপ চৌধুরী, হয়তো সত্য সত্যই তার চরিত্র হচ্ছে সাক্ষাৎ শয়তানের মতো ভয়াবহ, কিন্তু তার সম্বন্ধে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? এই মামলাটা নিয়ে এখনও আমরা তদন্তে নিযুক্ত হইনি। সে আমাদের অস্তিত্ব জানতে পারবে কেমন করে? জয়ন্ত একটু ভেবে বীরেনকে জিজ্ঞাসা করল, বীরেনবাবু, আপনি যে আমাদের সাহায্য গ্রহণ করতে চান একথা কি আর কারোর কাছে প্রকাশ করেছেন? বীরেন দ্রুত মাথা নেড়ে বলল, নিশ্চয়ই নয়। আজ সকাল পর্যন্ত জানতাম না যে আমি আপনাদের কাছে এসে ধর্ণা দেব। তাহলে অন্য কোনো পক্ষের লোক আপনার পেছনে পেছনে ছায়ার মতো লেগে আছে। আপনি যে আমাদের কাছে এসেছেন এর মধ্যেই সে খবর তারা পেয়ে গেছে। জানেন তো, অপরাধীদের কাছে আমরা অপরিচিত নই। এই কথা আমার বিশ্বাস হচ্ছে না। তারা কারা? হয়তো তথাকথিত যদুনাথ বসুর দল। হয়তো যদুনাথ বসুই হচ্ছেন প্রতাপ চৌধুরীর ছদ্মনাম। আমি বললাম, যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর কথা বলতে পারি না, তবে এমন আর একজন লোকও বীরেনবাবুর প্রত্যেক গতিবিধির খবর রাখে, যে প্রতাপ চৌধুরীর কিন্তু বন্ধু নয়। তুমি বেনামা পত্রলেখকের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার মতে সায় দিই। আমরা এখনও কার্যক্ষেত্রে অবতীর্ণ হইনি, কিন্তু ব্যাপারটা যে গোড়াতেই অতিরিক্ত মাত্রায় ঘোরালো হয়ে উঠল। আপাতত আমাদের এই প্রতাপ চৌধুরী সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে। বীরেনবাবু, আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? বীরেন বলল, না, তবে লোকের মুখে শুনেছি যে চুরি, জোচ্চুরি, রাহাজানি, খুন খারাপিতে সে একজন অদ্বিতীয় ব্যক্তি। মানে একবার কোথায় কি অপরাধ করে সে 15 বছরের জন্য জেলে গিয়েছিল, কিন্তু বছরখানেক যেতে না যেতেই সে জেল ভেঙে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। সুন্দরবাবু হঠাৎ টেবিলের উপরে প্রচণ্ড জোরে এক ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠলেন, জয়ন্ত, মানিক, এই সেই সোনারানাস মামলার প্রতাপ চৌধুরী নয় তো? আমরাই তাকে গ্রেপ্তার করেছিলাম।
15 বছর কারাবাসের আদেশ পেয়ে 1 বছরের মধ্যেই জেল থেকে সে পালিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে যায় তার দলের আরেকজন লোককেও। আমার ধা করে মনে পড়ে গেল। বললাম, হ্যাঁ, তারও নাম মানিক চাঁদ। সেও এক মারাত্মক অপরাধী, আমাদের প্রায় মৃত্যু পথে পৌঁছে দিয়েছিল। সুন্দরবাবুর জন্য কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছি। জয়ন্ত বলল, সব মনে পড়ছে। প্রতাপ চৌধুরী সেই সময় আমাকে বলেছিল কোনো কারাগারই তাকে ধরে রাখতে পারবে না, তার সঙ্গে আবার আমাদের দেখা হবে। ও বাবা, সে যে এক মহাধরিবাজ ব্যক্তি। সেবারে তার হাত থেকে আমরা বাগরাজাদের গুপ্তধন ছিনিয়ে নিয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর সে আমাদের হুমকি দিয়েছিল। আপাতত এই গুপ্তধন তোমাদের জিম্মায় রেখে গেলাম, যথা সময়ে সঠিক হিসাব দাখিল করতে হবে। এখন সে জেলের বাইরে এসেছে, এইবারে আবার কি তার দেখা পাবো? সে আবার দেখা দেবে কি দেবে না তা জানি না, কিন্তু সে যদি এই প্রতাপ চৌধুরী হয় আর আমরা যদি বীরেনবাবুর মামলার ভার গ্রহণ করি, তাহলে আমাদেরকেই তাকে খুঁজে বার করতে হবে। সে বুঝি সহজ কথা? গেলবারেই দেখেছি প্রতাপ চৌধুরীটা মেঘনাথের মতো আড়ালে থেকে এমন কায়দায় যুদ্ধ চালনা করে যে কেউ তাকে ধরতে ছুতে পারে না। কিন্তু যুদ্ধ চালনার কৌশলটা আমরা জেনে নিয়েছি, সুতরাং এবারে আর বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। আচম্বিতে সকলকে চমকে দিয়ে রাস্তার ধারের জানলার গড়াতের ওপরে অকাং করে কি একটা এসে পড়ে ছিটকে গেল অন্যদিকে, এবং পর মুহূর্তে জেগে উঠল কামান গর্জনের মতো একটা কান ফাটানো ভীষণ শব্দ। সঙ্গে সঙ্গে থরথর করে বাড়িঘর কাঁপতে লাগলো। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল সমস্ত দৃশ্য। সম্মিলিত কণ্ঠে তীব্র আর্তনাদ, জনতার উচ্চ কোলাহল শোনা গেল। যেন পরম শান্তির মধ্যে এই অভাবিত আকস্মিক উৎপাত স্তম্ভিত করে দিল সকলের দেহ এবং মন। জানালা দিয়ে ঘরের ভেতরে এসে ঢুকলো বারুদের গন্ধ মাখা রাশিকৃত ধোঁয়া। সকলে ফ্যাল করে সেদিকে তাকিয়ে রইল কিং কর্তব্য বিমূঢ়ের মতো। বাইরের থেকে সামনে ভেসে আসছে আর্তনাদ, হট্টগোল, বহু লোকের দ্রুত পদশব্দ। কি একজন চিৎকার করে বলল, শিগগির ফোন করে দাও, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সর্বাগ্রে নিজেকে সামনে নিল জয়ন্ত। দৌড়ে জানলার কাছে ছুটে গিয়ে পথের দিকে দৃষ্টিপাত করল। এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, বোমা! আমাদের জানলা লক্ষ্য করে কেউ বোমা ছুঁড়েছে। সুন্দরবাবু চোখ পাকিয়ে বলে উঠলেন, হুম 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 কিন্তু আমাদের জোর কপাল, বোমাটা ঘরের ভিতরে আসেনি। জানলার গড়াদের গায়ে ধাক্কা লেগেও তার বিস্ফোরণ হয়নি। পথের উপর আছড়ে পড়বার পর সেটা ফেটে গিয়েছে। ধোঁয়ায় আমার দম বন্ধ হয়ে আসছিল। এই বন্ধ ঘরের ভেতরে বোমা ফাটলে আমরা কেউ আর বাঁচতাম না। তা হয়তো বাঁচতাম না, কিন্তু তা হয়নি বলে ভগবানকে ধন্যবাদ দাও। সুন্দরবাবু রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, রাখে কৃষ্ণ, মারে কে? কিন্তু কৃষ্ণ যাদের রক্ষা করলেন না তাদের অবস্থাটা দেখে আসা দরকার। চলুন নিচে নেমে তদারক করে আসি। রাজপথের উপরে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে রক্ত আর রক্ত। এখানে ওখানে বইছে যেন রক্তের রাঙা লহর। তারই মধ্যে ছটফট করছে 3টে রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ। আর একটা দেহ একেবারে আড়ষ্ট ও নিস্পন্দ। সে বীভৎস দৃশ্য চোখ মেলে দেখা যায় না। বীরেন শিউরে উঠে উফ বলে হাতে চোখ ঢেকে মাটির উপর বসে পড়ল। রাজপথের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে সুন্দরবাবু বললেন, দেখো জয়ন্ত, দেখো, এই বোমা ফেটে পথের উপরে কত বড় একটা গর্ত হয়েছে। ওরে বাস রে বাস! অত্যন্ত শক্তিশালী বোমা। কিন্তু ছুড়লোকে সেটাই এখন জানা দরকার। পথে লোকে লোকারণ্য, ছুটোছুটি, ভীত চিৎকার। কেউ স্থির হয়ে কারোর কথা শুনছে না। নানা জনে নানা প্রকার মত জাহির করছে। ওধারের ফুটপাতে ছিল একখানা চায়ের দোকান। জয়ন্ত জিজ্ঞাসার উত্তরে দোকানদার বলল, হ্যাঁ স্যার, ব্যাপারটা আমিও দেখেছি। এই একজন ছুটন্ত মোটর থেকে এই একটা লোক হঠাৎ দাঁড়িয়ে উঠে এই আপনার বাড়ির দোতলার জানলার দিকে বলের মতো একটা জিনিস ছুঁড়ে মারলো। কিরকম মোটর? ট্যাক্সি? না, লাল রঙের প্রাইভেট মোটর। সিডান বডি? না, খোলা গাড়ি। নম্বর? আরে মশাই, নম্বর দেখবার কি সময় পেয়েছি?
তারপর ভীষণ শব্দ আর ভীষণ হুলস্থুল, আঁতকে উঠে সেই দিকে তাকিয়ে রইলাম। তুমি তো ভারী বোকা লোক হে। কেন তুমি আটকে উঠলে? কেন তুমি নম্বরটা টপ করে দেখে নিলে না? মশাই গো, এখানে থাকলে আপনিও তখন আমারই মতন বোকামি করতেন। কখনো নয়, আমি সেই পাত্রই নই। যাজ্ঞেয় কথা, তারপর কি হলো বলো। তারপর মুখ ফিরিয়ে সেই লাল মোটরখানা দেখতে পেলাম না। গাড়িখানা একবারও থামেনি, তীরের মতো ছুটে মিলিয়ে গিয়েছে। যাবেই তো, মিলিয়ে যাবেই তো। তুমি নম্বর দেখবে বলে সে তো আর দাঁড়িয়ে থাকবে না। এই দেখুন দেখুন দেখুন, দেখবো? কি দেখবো? সেই রকম একখানা লাল মোটর আবার এইদিকে ছুটে আসছে। হ্যাঁ, বলো কি? গাড়িখানা খানিকটা এসেই আবার মোড় ফিরে পাই পাই করে সরে গেল। সুন্দরবাবু চেঁচিয়ে উঠলেন, ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি! আমি বাধা দিয়ে বললাম, মিছে চেঁচিয়ে গলা ভাঙবেন কেন সুন্দরবাবু? কোথাও ট্যাক্সি নেই, লাল মোটরের পিছু করা অসম্ভব। বীরেন আমার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, লাল মোটরখানা আড়াল হয়ে চলে গেছে, ওর নাগাল পাওয়া সম্ভব না এখন। ফাঁকি দিয়ে দিল, ফাঁকি! হয় হয় হয়। জয়ন্ত বলল, দূর থেকে কাউকে চিনতে পারলাম না বটে, তবে এটুকু আমার চোখ এড়ায়নি যে গাড়ির ভিতরে ছিল 3 জন আরোহী, আর তাদের একজনের দেহে সাহেবী পোশাক। কিন্তু জয়ন্ত, ওখানা বোধহয় অপরাধীদের গাড়ি নয়। তাহলে পালিয়ে গিয়ে আবার ফিরে আসতো না। গাড়িখানা সন্দেহজনক, নইলে এদিকে আস্তে আস্তে হঠাৎ অন্য পথ ধরে তাড়াতাড়ি সরে পড়লো কেন? আমার বোধ হয় অপরাধীরা দেখতে এসেছিল তাদের বোমা লক্ষ্যভেদ করেছে কিনা। আমারও সেই বিশ্বাস। তারপর আমাদের বহাল তবিয়তে বর্তমান দেখে চটপট চম্পট দিয়েছে। কি দুঃসাহসী অপরাধী! এই মামলার সঙ্গে ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু তার দুঃসাহসের প্রমাণ আপনি আগেও কি পাননি সুন্দরবাবু? এবার সুন্দরবাবু সায় দিয়ে বললেন, পেয়েছি বই কি, পেয়েছি বই কি। ওই দেখো, পুলিশ এসে পড়েছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের গাড়িও। আসুন, আমরা চুপি চুপি সরে পড়ি। কিন্তু সরে পড়বো কোথায়? বোমা ছুঁড়েছে তোমার বাড়ির উপরে, পুলিশ তোমাকে খুঁজবেই। সেসব পরের কথা, এখন আরেকটা দৃশ্য দেখুন। দৃশ্য? আবার কি দৃশ্য? চিত্তাকর্ষক দৃশ্য। একটু দূরে তাকিয়ে দেখুন, আমাদের পাড়ায় হোটেল বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে এক বিচিত্র মূর্তি, পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। এই লোকটাই কি খানিক আগে মধুর হাতে বেনামা চিঠি সমর্পণ করে গেছে? হ্যাঁ। আচ্ছা, আমি খবরাখবর নিয়ে আসি, আপনারা বাড়ির ভিতর গিয়ে অপেক্ষা করুন। এই বলে জয়ন্ত দ্রুত পদে অগ্রসর হলো। আমাকে ও বীরেনকে সঙ্গে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তর বৈঠকখানায় ঢুকে একখানা চেয়ারের উপরে নিজের গুরুভার স্থাপন করলেন সশব্দ, এবং তারপর গলা চড়িয়ে বললেন, ও মধু, ও মধু, ও শ্রী মধুসূদন, মনটা বড়ই উত্তেজিত হয়েছে বাবা। এক পেয়ালা চা না পেলে তো শান্ত হবে না। কিন্তু চায়ের পেয়ালা আসবার আগেই সেখানে হলো পুলিশের আবির্ভাব। স্থানীয় থানার ইন্সপেক্টর তদন্তে এসে সুন্দরবাবুকে প্রশ্নবাণে জর্জরিত করে তুললেন, কিন্তু আসল রহস্যের কোনো পাত্তা পেলেন না। তাকে বুঝিয়ে দেওয়া হলো কেউ বা কারা ভুলবশত এই বাড়ির ওপরে বোমা নিক্ষেপ করেছে। পুলিশ প্রস্থান করার পর আমি বললাম, সুন্দরবাবু, এইবারে চা খেতে আপত্তি নেই তো? নিশ্চয়, সেই সঙ্গে ইত্যাদি থাকলেও আপত্তি করব না। আচ্ছা সুন্দরবাবু, আপনার রসনেন্দ্রিয় কি সর্বদাই ইত্যাদির জন্য তৈরি হয়ে থাকে? সর্বদাই ভাই, সর্বদাই। জীবদেহের প্রধান কর্তব্যই হচ্ছে উদর পূজা, অতএব আসুক চায়ের সঙ্গে ইত্যাদি। ও মধু, ও মধু, ও শ্রী মধুসূদন, এত মিষ্টি করে ডাকছি, তবু সাড়া পাই না কেন বাবধন? সুন্দরবাবু চা এবং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকুন, ততক্ষণে জয়ন্ত কি করছে সেটা দেখে আসা যাক। আমি আর বীরেন জয়ন্তর কাছে গেলাম। আমরা 3 জন হোটেলের সামনে যেতেই দেখলাম ছাদের উপর থেকে জটাধারী সন্ন্যাসীর মূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বলল, কেন, আমাদেরকে দেখেই নাকি?
আমরা হোটেলের ভেতর আসলাম। ভাতের হোটেল। সকালে দুপুরে সন্ধ্যায় ক্ষুধার্ত খরিদ্দারের ভিড়। মালিক জয়ন্তের পরিচিত। সে উৎকীর্ণ হয়ে হোটেল বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। জয়ন্তকে দেখেই জিজ্ঞাসা করলো, হ্যাঁ মশাই, ওখানেও তো দুমদাম চেঁচামেচি ছুটোছুটি কেন? খুব সংক্ষেপে হোটেলওয়ালার কৌতূহল চরিতার্থ করে জয়ন্ত জিজ্ঞাসা করলো, আপনার এখানে আজ কোনো স্বামীজি অর্থাৎ সন্ন্যাসীর আগমন হয়েছে? হয়েছে বই কি, তার নাম বোধহয় ভোজনানন্দ স্বামী। আপনার এমন অনুমানের কারণ? একাই উড়িয়ে দিয়েছেন 3 জনের খোরাক। মাছ মাংস কিছুই বাদ যায় না, নিরামিষে অত্যন্ত অরুচি। জনা কয়ে কেমন স্বামীজিকে পেলে আমাকে আর হোটেল চালাবার জন্য ভাবতে হয় না। স্বামীজি কি আপনার পুরনো খরিদ্দার? আজ এই প্রথম তার পায়ে ধুলো পেলুম। তিনি এখনো হোটেলে আছেন তো? আছেন বই কি। আমি তার সঙ্গে একবার দেখা করব। বেশ তো, সোজা উপরে উঠে যান। বিবিধ উপাচারে উদর সেবা করে তিনি এখন একটু দেহকে হালকা করবার জন্য ছাদের উপরে পায়চারি করছে। জয়ন্ত একাই ছাদে গেল, কিন্তু ছাদের ওপরে স্বামীজির জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না। হোটেলের কোনো ঘরেও নয়। বাড়ির খিড়কির দরজাটা নাকি ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু এখন খোলা রয়েছে। স্বামীজির অন্তর্ধানের রহস্যটা বুঝতে কষ্ট হয় না। জয়ন্ত আবার সদরের দিকে ফিরে এলো হতাশভাবে। হোটেলওয়ালা তখনও সেখানে মোতায়েন ছিল। স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি? না। কেমন করে জানলেন আপনি? আপনি উপরে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীজিকে খিড়কির দিক থেকে হন হন করে এদিকে আসতে দেখলাম। আমি তাকে আপনার কথা জানালাম। তিনি বললেন, এই আমার এখন বড় তাড়া আছে, এই কারোর সঙ্গে মোলাকাত করবার ফুরসত নেই। হ্যাঁ। তারপর হন্তদন্ত হয়ে এগিয়ে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন। জয়ন্ত বুঝল এখন আর স্বামীজির পিছু করা মায়ামৃগের পিছনে ছোটার মতোই ব্যর্থ হবে। সে বাড়িমুখো হলো এই ভাবতে ভাবতে, স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন? তিনি বেনামা চিঠি বিলি করে গুম হয়ে যান, নাগাল ধরতে গেলে পিঠ টান দেন, যেন আমাদের ভয় করেন। স্বামীজির মাছ মাংস সবই চলে, একাই খতম করেন 3 জনের খোরাক। যেখানে সেখানে যার তার হাতের রান্না খেতেও তার আপত্তি নেই। স্বামীজি সংযম বা বাজ বিচারের ধার ধারেন না। তবে কি তিনি নকল স্বামীজি? তার জটাজট আর গৈরিক সাজ কি ভুয়ো? তিনি কি ছদ্মবেশী? বাড়িতে পৌঁছতেই আমি জিজ্ঞাসা করলাম, কি হলো জয়ন্ত, সন্ন্যাসী দেখা না করেই পালিয়ে গেলেন কেন? বটে বটে, এই সন্ন্যাসী প্রবর দেখছি রহস্যের অবতার। অতঃপর তল্পিতল্পা বাঁধো, আমরা আজকেই মুর্শিদাবাদ যাত্রা করব। সুন্দরবাবু চমকে উঠে বললেন, মুর্শিদাবাদ? কি মুর্শিদাবাদ? মানে একটা আছে বই কি, কিঞ্চিত তদন্তের দরকার। কিসের তদন্ত? গুপ্তধনের। বীরেন অভিভূত হয়ে বলল, আপনি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্য বলে মনে করেন? দেখছেন তো, আপনি এখানে এসেছেন বলে এর মধ্যেই আমাদের উপর হামলা শুরু হয়েছে। কোনো লোক বা দল চায় না যে আমরা আপনাকে সাহায্য করি। তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ আছে। কিন্তু সেজন্য মুর্শিদাবাদে যাওয়ার প্রয়োজন কি? জগৎ শেঠরা মুর্শিদাবাদেই বাস করতেন। সুতরাং তাদের রত্নকুঠি আছে মুর্শিদাবাদেই, এই হলো আপনার যুক্তি? ঠিক তাই। বীরেন উচ্চ কণ্ঠে হেসে উঠে বলল, জগৎ শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদেই ছিল, সেটা সত্যি, কিন্তু এখন গঙ্গা তাকে গ্রাস করেছে। সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুরি সাজা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি সে খবরও রাখেন না? রাখি বই কি। তবে সেজন্যই তো আমি ঠাকুরদার কাহিনীটা বাজে গল্প বলেই ধরে নিয়েছি। ভুল করেছেন। সুন্দরবাবু কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বললেন, তোমার যুক্তিটা শুনি। যথাসময় বলবো, এখন তল্পিতল্পা বাঁধবার চেষ্টা করুন। ওহো, কিন্তু কিন্তু তাড়াতাড়ি কেন বাপু? মনে রাখবেন, বীরেনবাবুর ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু ওরফে প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়েছে। তার মধ্যেই হয়তো রত্নকুঠির ঠিকানা আছে। দেরি করলে আমাদের ভাগ্যে লাভ হবে অষ্টরম্ভা। মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা, যেন কোনো অগভীর বড় খাল, কারণ জলের স্রোত নেই বললেই চলে। এখানে ওখানে হেঁটে পার হওয়া যায়। নৌকোর চালে বসে জয়ন্ত বলছিল, পলাশির যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল ভিন্ন রকম। তখনকার ইংরেজিদের চিঠিপত্র পড়ে জানতে পারি, সে মুর্শিদাবাদ আকারে আর সৌন্দর্যে
বিলেতের লন্ডন শহরের চেয়ে বড় আর উন্নত ছিল। আমি বললাম, আজকের মুর্শিদাবাদকে দেখে তো মনে হচ্ছে কলকাতার শহরতলিও এর ওপরে টেক্কা মারতে পারে। এ হচ্ছে আজ স্মৃতির শ্মশান। দিকে দিকে ছড়ানো আছে ভাঙাচোরা ইটের স্তূপ আর ভেঙে পড়া বেরঙ্গা, শ্রীহীন অট্টালিকা। বীরেন বলল, ওই মরা গঙ্গার ঘাটের পাশে দাঁড়িয়ে আছে ওই নামমাত্র আধুনিক নবাবদের প্রকাণ্ড অট্টালিকা। দলে দলে লোক তাই দেখবার জন্য গিয়ে ভিড় করে। আমার কিন্তু ওদিকে ফিরে তাকাতেও লজ্জা করে। যারা একদিন গড়েছিল কবির স্বপ্ন তাজমহল আর আগ্রা দিল্লির অপরূপ দুর্গপ্রাসাদ, তাদেরই রুচিহীন আর ভাগ্যতাড়িত বংশধররা আজ গড়ে তুলেছে ইংরেজদের অনুকরণে মস্ত বড় এক বিজাতীয় প্রাসাদ। নকলের মহিমায় খাজা হয়ে গিয়েছে আসলের স্বরূপ। এ হচ্ছে দাস মনোভাবের অসহনীয় পরিচয়। গঙ্গার এপারে মুর্শিদাবাদের জীবন্ত নবাবদের শৌখিন আস্তানা, আর ওপারে আছে মৃতদেহের অন্তিম ধরনী শয্যা। একদিন নবাবী জাঁকজমকে যাদের জরির জুতো পরা পা মাটি ছুঁতে চাইতো না, আজ তাদের দেহাবশেষ জীর্ণ কবরের তলায় মাটির সঙ্গে মাটি হয়ে মিশে আছে। আলীবর্দী সমাধির ছায়ায় দীনতাপর্ণ কবরের ভেতরে শায়িত আছে বাংলার শেষ স্বাধীন নবাব বিপদচালিত সিরাজউদ্দৌলার নশর অশ্রুকরণ স্মৃতি। স্রোতহীন গঙ্গা জলের ওপর দিয়ে দাঁড় মাঝিরা দাঁড় টেনে চালিয়ে নিয়ে যাচ্ছে নৌকো। অগভীর পরিষ্কার গঙ্গা জল, স্পষ্ট দেখা যায় তলা পর্যন্ত সর্বত্র রয়েছে স্পঞ্জের মতো শৈবাল পুঞ্জ। বীরেন আবার বলে উঠল, ওপারে ওইখানে ছিল সিরাজউদ্দৌলার প্রমোদ প্রাসাদ। একদিন ওখানে দুলত কক্ষে কক্ষে রঙিন আলোকমালা, নাচ গান আর বাজনাময় হয়ে উঠত চাঁদের আলো। কিন্তু আজ সেখানে দিনের বেলাতেও শোনা যায় না মানুষের কণ্ঠরব। কেবল সন্ধ্যার অন্ধকারে সঙ্গে সঙ্গে একটানা বেজে চলে ঝিল্লিদের বিজনতার গান, আর থেকে থেকে কেঁদে ওঠে শিবের অশিবনাথ। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, আর সেই প্রমোদ ভবন? সিরাজউদ্দৌলার অগাধে মৃত্যুর পর তার প্রমোদ ভবনও গঙ্গা গর্ভে আত্মবিসর্জন দিয়েছে। সবাই স্তব্ধ। নৌকো এগিয়ে চলছে ধীরে ধীরে। জলে ঝপঝপ করে দাঁড় ফেলার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, গঙ্গা তীরের জলের কাছে কতগুলো বড় বড় ইটের স্তূপ জেগে রয়েছে, এটা কি একসময় ওখানে কোনো অট্টালিকা মতো ছিল? তা বটে। যার কাছে হাত পেতে নবাবের রাজত্ব আর ইংরেজের ব্যবসা চলতো, একদিন ওইখানেই ছিল ভারতের সেই সর্বশ্রেষ্ঠ ধনকুবের জগৎশ্রেষ্ঠ ঐশ্বর্য গর্বিত বৃহৎ প্রাসাদ। আজও তার দু এক টুকরো ভগ্নাবশেষ দেখা যাচ্ছে বটে, কিন্তু অল্প দিনে তাও তলিয়ে যাবে এই কীর্তিনাশা গঙ্গার গর্ভে। জয়ন্ত কঠিন কণ্ঠে বলল, যাবেই তো, যাওয়াই উচিত। শেরদের স্মৃতিও আমার মনকে পীড়িত করে। রাজপুতানার শুকনো মরুপ্রান্ত থেকে বিদেশি মারোয়ারি এসেছিল সুজলা সুফলা বাংলাদেশের অর্থ লুণ্ঠন করতে। তারা লক্ষ্মী লাভ করেছিল বটে, কিন্তু বাংলার প্রতি ছিল না তাদের এতটুকু প্রাণের টান। তাই তারা বংশানুক্রমে প্রথমে রাজার, তারপরে দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়নি। অবশেষে আরও কোনো দুরাত্মার সঙ্গে মিলে জগৎ শেঠরাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে লুটিয়ে দেয় ফিরিঙ্গিরাজের জুতোর তলায়। সেই মহাপাপের ফলেই তো এই দেশদ্রোহী বংশের ওপর পড়েছে বিশ্বদেবের অমোঘ অভিশাপ। ইতিহাসে আছে কেবল তাদের চরম অপযশ। নিয়তি কেড়ে নিয়েছে তাদের ঐশ্বর্যের শেষ স্মৃতিটুকুও। লাভ করেছে সলিল সমাধি। পতিতধারিণী গঙ্গা পর্যন্ত তাদের ক্ষমা করেনি। সুদূর মুঙ্গেরে তাদের দুই ভাইয়ের জীবন্ত দেহ গ্রাস করেও তার ক্ষুধা মেটেনি। মুর্শিদাবাদে এসে বিশ্বাসঘাতকদের স্থাবর সম্পত্তি পর্যন্ত নিজের জঠরে টেনে না নিয়ে তিনি ছাড়েননি। জলের উপরে জেগে থাকা প্রাসাদের ভগ্নাবশেষের এক পাশে চুপ করে ছবিতে আঁকার মতো একটা নিশ্চল বক যেন বিভোর হয়ে আছে অতীত গৌরবের স্বপ্নে। জয়ন্তবাবু, আজ ওই জলের তলায় কোথায় খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুঠি? আমরা তো জলের তলায় খুঁজব না। তবে কোথায়? ডাঙায়? হ্যাঁ, ডাঙায় শেঠদের প্রাসাদের কোনো চিহ্নই নেই। তবু খুঁজে দেখব। কি আশ্চর্য! সুন্দরবাবু, আপনার বক্তব্য কি? সুন্দরবাবু বিরক্ত হয়ে বললেন, সত্যি জয়ন্ত, তুমি যুক্তিহীন কথা বলছো। সুন্দরবাবু, খাতায় জগৎ শেঠদের ইতিহাসে কি লেখা আছে? জগৎ শেঠ কুশলচাঁদ নিজের সম্পত্তির কতক অংশ লুকিয়ে রাখার জন্য গুপ্তকুঠি নির্মাণ করেছিলেন। এখন ভেবে দেখুন, কুশলচাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজেদের জনাকীর্ণ বিখ্যাত প্রাসাদের ভিতরে গুপ্তকুঠি নির্মাণের চেষ্টা যে ব্যর্থ হবে, এটা তিনি ভালো করেই জানতেন। সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল প্রাসাদ থেকে দূরে অন্য কোথাও গুপ্তকুঠি নির্মাণ করা।
রাজধানীর বাইরেও যে ধনকুবের জগৎ শেঠদের ভূসম্পত্তি ছিল একটু অনায়াসে অনুমান করা যেতে পারে। বীরেনবাবু ঠাকুরদা চন্দ্রনাথবাবু গঙ্গা তীরের এক বড় বাগান বাড়ির কথা উল্লেখ করেছেন। তার পিছনে আছে এক সেকেলে নির্জন ইদারা, তার গায়ে গাঁথা লোহার দরজা। আমার আন্দাজ ওই বাগান বাড়ির অধিকারী ছিলেন জগৎ শেঠ কুশল চাঁদ। সেকালের রাজরাজারা আর ধনপতিরা প্রায়ই পুষ্করিণী বা ইদারার মধ্যে গুপ্তধন রক্ষা করতেন। সোনার আনারস মামলাতেও আমরা এই শ্রেণীর এক ইদারার সন্ধান পেয়েছিলাম। আশা করি আপনাদের তা মনে আছে। কুশল চাঁদও নিশ্চয়ই সেকালের সেই রীতি বজায় রেখেছিলেন। ইদারার গুপ্ত কুঠির মধ্যে রক্ষা করেছিলেন নিজের অতল সম্পত্তির কতক অংশ। গুপ্তধন রক্ষা করবার পর সেকালের বণিকরা এক নিষ্ঠুর প্রথা মেনে চলতেন। যাদের সাহায্যে তারা ধনরত্ন পুঁতে রাখতেন, গুপ্তধনের নিরাপত্তার জন্য তাদের হত্যা করা হতো। কুশল চাঁদও তাই করেছিলেন। আর চন্দ্রনাথবাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হতভাগ্যদের মাংসহীন কঙ্কাল। ইদারা নির্মাতা আর ধনবাহকদের হত্যা করবার পর কুশল চাঁদ ইদারা জলে ভরিয়ে দিয়েছিলেন। তারপরে কালক্রমে কুশল চাঁদের মৃত্যু, জগৎ শেঠদের পতন, তাদের প্রাসাদের পাতাল প্রবেশ, বেওয়ারিশ বাগান বাড়ির শোচনীয় দুর্দশা, ঘরদোর যায় ভেঙে চুরে, বাগান পরিণত হয় কাটা জঙ্গলে, আর ইদারা হয়ে যায় জল শূন্য। মানুষ আর সে অঞ্চল মারায় না। অনেককাল পরে চন্দ্রনাথবাবু ফুটবল কুড়োতে ইদারায় নেমে অস্থানের লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী জানতেন। তার সন্দেহ জাগ্রত হয়। তারপর আবার গোপনে ইদারায় ফিরে গিয়ে গুপ্তধনের সন্ধান পান আর তা হস্তগত করেন। বোধহয় সেই সম্পত্তিরই খানিক অংশ নিয়ে তার ব্যবসায়ের গোড়াপত্তন। অবশিষ্ট সম্পত্তি অসময়ের ভয়ে আবার লুকিয়ে রাখেন। আমরা তারই আশায় এখানে এসেছি। তার লেখা খাতার সবটা পেলে হয়তো আমাদের কাজে যথেষ্ট সুরাহা হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বিপক্ষ দলে হস্তগত হয়েছে। তবু আমরা একবার বাগানখানা খুঁজে দেখবার চেষ্টা করব। ভায়া হে, তুমি যে দেখছি বেশ একটি মন গড়া গল্প ফেঁদে বসলে। কিন্তু জিজ্ঞাসা করি, সেই অজানা বাগান বাড়ির ঠিকানা কোথায় পাবে? চন্দ্রনাথবাবু লিখেছেন জিয়াগঞ্জের 10-12 মাইল তফাতে আছে সেই বাগান বাড়ি। তাহলেই কেল্লা ফতে হয়ে গেল নাকি? আরে মশাই, একটু মাথা খাটাবার চেষ্টা করুন। ভুলবেন না, জায়গাটা আছে গঙ্গার ধারে। মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গা তীরে 10-12 মাইল অগ্রসর হব। তারপর খুঁজে সহজেই আবিষ্কার করতে পারবো এমন একখানি বেওয়ারিশ ভাঙাচোরা পোড়ো সেকেলে বাগান বাড়ি, যার পিছনে আছে জল শূন্য ইদারা, আর তারপরে একটা মাঠ। গঙ্গা তীরে 10-12 মাইলের ভিতরে ঠিক এই রকম পরিস্থিতির মাঝখানে পরিত্যক্ত প্রাচীন বাগান বাড়ি বোধ করি আর নেই। জয়ন্ত যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছে, তাতে আমাদেরও সায় দেওয়া ছাড়া উপায় নেই। কি বলেন বীরেনবাবু? বীরেন বলল, আমি আর কি বলবো মশাই, এসব গোলমেলে ব্যাপারে আমার মাথা ঠিক খোলে না। তবে আমার মন্ত্র হচ্ছে মহাজন যেন গত সপন্থা। সাধু সাধু, একালের ছোকরারা সবাই যদি ওই মন্ত্র মানত, তাহলে জয়ন্ত কোথায় নেমে আমরা হাঁটাপথ ধরবো? জিয়াগঞ্জের ঘাটে। আমার মনে একটা বিষয় খচখচ করছিল, কিন্তু জয়ন্ত, অনেকক্ষণ থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি। কি ব্যাপার? একটা না উটকো একটা পানসি আমাদের পিছনে পিছনে আসছে। হ্যাঁ, আমিও দেখেছি। আর অন্য সব জানালা বন্ধ। কেবল একটা খোলা জানালায় একজন লোক যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আমাদের পিছনে ফেলে একবারও এগিয়ে যায়নি কিন্তু পানসিটা। আমরা যখন জগৎ শেঠের প্রাসাদের ধ্বংসাবশেষের কাছে নৌকো থামিয়েছিলাম, ওই পানসিখানাও থেমে পড়েছিল। তারপর আমাদের সঙ্গে সঙ্গেই আবার ওর যাত্রা শুরু দেখলাম। বাবুজি, এই তো জিয়াগঞ্জের ঘাট। এসো, আমরা এইখানে নেমে পড়ে ওই পানসিখানার ওপরে নজর রাখি। নৌকো ঘাটে লাগলো। সবাই একে একে নেমে পড়ে একখানা বাড়ির আড়ালে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। অজানা পানসিখানা ধীরে ধীরে এগিয়ে এলো। আধ মিনিট থেমে দাঁড়ালো। তারপর আবার ঘাট ছাড়িয়ে তরতর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেই দিকে। সুন্দরবাবু বললেন, বাপ্পা, বাঁচলাম, ভাড়া কেটে গেল। ভেবেছিলাম সন্ধ্যা মার্কা বেটারা আবার বোমা কি বন্দুক ছুঁড়বে। মনে মনে আমি জলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলাম। তার গা টিপে দিয়ে বললাম, এখনই অপ্রস্তুত হবেন না মশাই। মিছে ভয় দেখাও কেন? হ্যাঁ, আরে ওই দেখুন। আবার কি দেখবো? আবার একখানা নৌকো আসছে। এলেই বা, নদী দিয়ে নৌকা যাবে না? নৌকোর জানলার কাছে
কে বসে আছে দেখছেন তো? সুন্দরবাবু দেখলেন, চমকে উঠলেন। তার দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত। নৌকোর জানলার কাছে যে বসে আছে তার মাথায় জটার ঘটা, মুখে গোপ দাড়ির জঙ্গল, গায়ের গেরুয়া কাপড়ের খানিকটা দেখা যাচ্ছে। জয়ন্ত বলে উঠল, সেই সন্ন্যাসী। এই নৌকোখানাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে অগ্রসর হলো। সুন্দরবাবু বললেন, কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এখন আর কিছুই বোঝবার দরকার নেই, এগিয়ে চলুন। গঙ্গার ধারে সে জায়গাটাকে বাগানও বলা যায় না, আবার বাড়ি বলাও চলে না। তার স্থানে স্থানে সীমানার বেষ্টনীর কিছু কিছু চিহ্ন এখনও চোখে পড়ে এইমাত্র। বাগানের বদলে আছে গোটা কয়েক পুরনো ফল গাছের সঙ্গে অশ্বত্থ বটের জঙ্গল, ও যেখানে সেখানে বিকীর্ণ ঝোপঝাপ আগাছার জঙ্গল। এবং বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ আর ধসে যাওয়া বুনিয়াদ, আর কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা এক একটা দেওয়াল। দরজা জানালা একেবারেই অদৃশ্য। তবে এক সময়ে এখানে যে কোনো শৌখিন বণিকের স্বাদের ডেরা ছিল। তার সামান্য প্রমাণ এখনও বর্তমান আছে এক একটা ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন কারুকার্যে। লোকের মুখে শোনা যায় আগে এখানে বাগান বাড়ি ছিল, এবং তার পিছনকার মস্ত বড় মাঠটা আজও বাগান বাড়ির মাঠ নামেই পরিচিত। সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সহজে সম্ভবপর হয়েছে। জয়ন্ত বলল, এই হচ্ছে সেই ইদারাটা। বাঙালিরা যে কুয়ো বা পাতকুয়ো তৈরি করে তা হচ্ছে ইদারারই ছোট আকার। সাধারণত ইদারা তৈরি করে অবাঙালিরা। আর মনে রাখতে হবে, জগৎ শেঠদের পূর্বপুরুষ এসেছিল রাজপুতানা থেকে। সুন্দরবাবু ইদারার ভিতরে উকি ঝুঁকি মেরে বললেন, ওরে বাবা, এর তলাটা যে অন্ধকারে হারিয়ে গিয়েছে, কিছু দেখাই যাচ্ছে না। এই তলায় কি আছে কে জানে? সঙ্গে দড়ির সিঁড়ি এনেছি, তলায় কি আছে এখনই দেখতে পাবো। সুন্দরবাবু হতাশভাবে বললেন, না ভেবেচিন্তে যখন ডানপিটেদের সঙ্গে এসেইছি, তখন পাতাল কত দূর না দেখেই বা উপায় কি। কিন্তু বাপ আমার, ওই যৎসামান্য দড়ি ধরে দোদুল্যমান হলে আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা, সেটা খেয়ালে আছে কি? জয়ন্ত জবাব না দিয়ে দড়ি নিয়ে নিযুক্ত হয়ে রইল। সুন্দরবাবু সেদিক থেকে কোনো সান্ত্বনা না পেয়ে বললেন, তার উপরে জানোই তো, আমার আবার একটুখানি ওনাদেরকে নিয়ে ইয়ে আছে। বীরেন কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, কি আশ্চর্য সুন্দরবাবু, আপনার বক্তব্যটা কি? ওই যে যাকে তোমরা বলো ভূত প্রেত। ভূত প্রেত? হ্যাঁ, আমি যে ওদের অস্তিত্ব মানি। বলে সুন্দরবাবু হাত যুক্ত করে কপাল স্পর্শ করলেন। ভূত প্রেতের সঙ্গে আজকের ব্যাপারের সম্পর্ক কি? সম্পর্ক দেখতে পাচ্ছেন না? পাজি কুশল চাঁদটা নাকি অনেকগুলো লোককে খুন করেছিল, আর তাদের কঙ্কালগুলো নাকি ইদারার ভেতরেই পড়ে আছে। তাদের প্রেতাত্মারা যে এখানে আস্তানা পাতেনি এমন কথা কি জোর করে বলা যায়? অভিশপ্ত শেঠদের গুপ্তধনও আজ হয়েছে জগের ধন। প্রাণটি হাতে করে ওই ইনারার ভেতরে নামতে হবে। বেশ তো, প্রাণটি হাতে করে ইদারায় নামবেন। ভূত প্রেতরা দাবি করলেও তাদের হাতে প্রাণ সমর্পণ করবেন না। মরছি নিজের জ্বালায়, তিনি আবার মস্করা করে জ্বালার উপরে জ্বালা দিও না মানিক। আমি সত্যি কথাই বলছি। চন্দ্রনাথবাবু কি বিদ্যালয়ে নেমে অপার্থিব ফোঁসফোসানি শোনেননি? জয়ন্ত বলল, তার মধ্যে অপার্থিব কিছু নেই। নেই? ওই ফোঁসফোসানিটা কিসের শুনি? নিশ্চয়ই সাপ টাপ। এদো কুয়োয় সাপ বাসা বাঁধে। এটা তোমার অনুমান মাত্র। জয়ন্ত দড়ির সিঁড়ির উপরে পা রেখে অধীর স্বরে বলল, বাজে কথায় সময় বয়ে যায়, বেলা বেড়ে চলেছে, আর দেরি নয়। মানিক, পাতালে প্রায় রাতের অন্ধকার। একটা লণ্ঠন আমাকে দাও, আর একটা লণ্ঠন তোমার পিঠে ঝুলিয়ে নাও। জয়ন্ত বিপদ সাগরে গুমারের মতো চোখ বুজে ঝাঁপ দিও না। আমার কেমন সন্দেহ হচ্ছে কারা যেন আড়ালে আবডালে কাঠাকা দিয়ে আছে। শত্রুরা কেমন করে জানবে আমরা বাগানবাড়ির ঠিকানা আবিষ্কার করেছি? কিন্তু বুদ্ধিমানদের মতে শত্রুদের অবহেলা করা উচিত নয়। জয়ন্ত ইদারার মুখ থেকে সরে এসে বলল, মানিক,
সুন্দরবাবু ঠিক কথাই বলছেন। ওনার পাকা চুলের সম্মান রক্ষা না করলে অন্যায় হবে। আবিষ্কারের উত্তেজনায় আত্মহারা হয়ে আমরা আসল কথাই ভুলে গিয়েছিলাম। আমি বললাম, না না ভুলিনি, তবে এ ব্যাপারে আসল কথাই হচ্ছে গুপ্তধনের কথাটা। ঠিক তাই কি? আমার মতে এখনও দিল্লি বহু দূর, যাত্রাপথে বিস্তর বাধা। গুপ্তধন আমাদের চরম লক্ষ্য বটে, কিন্তু যাতে লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছাতে না পারি সেই উদ্দেশ্যে একদল শত্রু কি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে না? কিন্তু সেই শত্রুরা এখন কোথায়? জলপথে তারা যে আমাদের অনুসরণ করেছিল সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কিন্তু হঠাৎ স্থলপথ অবলম্বন করে আমরা তাদের ফাঁকি মনে হয় দিতে পেরেছি কি? এইটিই হচ্ছে প্রশ্ন। হাঁটা পথে এতখানি এগিয়ে গেলাম, কোনো শত্রুর ছায়া পর্যন্ত দেখতে পাইনি। তা পাইনি, কিন্তু সোনার আনারস মামলায় আমরা যখন বাঘ রাজাদের গুপ্তধনের সন্ধানে যাত্রা করেছিলাম তখন সারা পথের কোথাও কি প্রতাপ চৌধুরীর অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল? আগেই তোমাদের কাছে আমি প্রতাপ চৌধুরী পরিচিত কৌশলের কথা উল্লেখ করেছি। এ যদি সেই প্রতাপ চৌধুরী হয় তবে এবারেও সে নিজের নির্বাচিত স্থান ছাড়া যেখানে সেখানে আত্মপ্রকাশ করবে কেন? আমি চুপ করে গেলাম। সুন্দরবাবু বললেন, আমি কিন্তু পথ চলতে চলতে হাওয়ায় টের পেয়েছিলাম কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ। আমি বললাম, পুলিশের চাকরি ছাড়বার পর দেখছি তো আপনার ঘ্রাণ শক্তি প্রখরতর হয়ে উঠেছে। ঠাট্টা করতে চাও? ঠাট্টা করো, কিন্তু সংস্কৃত বচনে কি আছে জানো তো? বৃষস্য বচনং গ্রাহ্য মাপৎকালে স্থূপস্থিতে, অর্থাৎ বিপদের সময় বৃদ্ধদের কথা গ্রাহ্য করা উচিত। ওরি, কালে কালে হলো কি? হ্যাঁ জয়ন্ত, তুমি কি আর কখনো সুন্দরবাবুকে সংস্কৃত বলি ঝাড়তে শুনেছ? জয়ন্ত বলল, তা শুনিনি বটে, তবে আপাতত ওনার পরামর্শে আমাদের কান পাতা উচিত। তুমি কি বলতে চাও? শত্রুরা সজাগ। সজাগ? কিন্তু তারা অবস্থান করছে কোথায়? ধরে নাও আশেপাশে, সামনে নয় অন্তরালে। তারা আছে যে কোনো সুযোগের অপেক্ষায়। আমরাও কি ঘুমিয়ে আছি? তা নেই, কিন্তু এখনও আমরা অন্ধকারে হাতড়াচ্ছি। আমাদের সামনেই এমন সব কাণ্ড হচ্ছে যার হদিশ পাওয়া যাচ্ছে না। যথা? ধরো আজকের ঘটনাই। গঙ্গায় আমাদের পিছু নিয়েছিল যেন শত্রুদেরই পানসি, কিন্তু তার পেছনে পেছনে নৌকোয় চেপে যে সন্ন্যাসী আসছিল সে কে? সে কাদের অনুসরণ করছিল? আমাদের না শত্রুদের? কেন অনুসরণ করছিল? তার স্বার্থ কি? সেই কি আমাদের বেনামা পত্রলেখক? কেন সে আমাদের সাবধান করে দিতে চায়? সে কি আমাদের বন্ধু? এমন অচেনা বন্ধু কি বিস্ময়কর নয়? প্রশ্নে না তুমি আমাকে একবারে আচ্ছন্ন করে দিলে। না ভাই না, এসব প্রশ্ন আমি কেবল তোমাকেই করছি না, নিজেকেও করছি। এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার কাছে কি আছে? অতএব সুন্দরবাবুর হাওয়ায় হাওয়ায় যে ষড়যন্ত্রের কথা তুলেছেন সেটা তাৎপর্যমূলক বলে মনে করতে হবে বই কি। উত্তম। সুন্দরবাবুর নাকে শোকা ষড়যন্ত্রকে স্বীকার করিনি বলে আমি ক্ষমা প্রার্থনা করছি। জয়ন্ত যদি সুন্দরবাবুর পক্ষ সমর্থন করে তাহলে একসঙ্গে দুইজনের প্রতিযোগিতা করবার সাধ্য আমার নেই। সুন্দরবাবু অভিমানের স্বরে বললেন, মানিক, এখনো তুমি ঠাট্টার সুরে কথা বলছো? কিন্তু ভাই, আমি কি ন্যায্য কথা বলিনি? জয়ন্ত বলল, কর্তব্য আমি স্থির করে ফেলেছি। আমাদের সকলের একসঙ্গে ইদারায় নামা চলবে না। তবে? অন্তত একজনকে এখানে পাহারায় মোতায়েন থাকতে হবে। কে থাকবে? সুন্দরবাবু। আমি একলা? দোকলা পাবেন কাকে? মানিক কিছুতেই আমাকে ছাড়তে রাজি হবে না, আর আমিও তাকে ছাড়ব না। সে আমার ডান হাতের মতো, আর বীরেনবাবু এসব ব্যাপারে একেবারে কাঁচা। ওর এখানে থাকা না থাকা সমান কথা। সুন্দরবাবু রিভলভার বার করে মৃদু কণ্ঠে বললেন, না না, বীরেনবাবুকে আমিও চাই না। যদি কোনো বিপদ ঘটে ওকে সামলানোই দায় হয়ে উঠবে। তো আমার পক্ষেও এখানে একলা থাকাটা কি সমীচীন হবে? কেন হবে না? আপনি জয়ী সৈনিক। আপনার এক হাতে রইল রিভলভার, আর এক হাতে সংকেত বাঁশি। বিপদ দেখলে দুটোই ব্যবহার করবেন। আমরা তো হাতের কাছেই রইলাম, বাঁশি শুনেছি কি ছুটে এসেছি। এসো মানিক, আসুন বীরেনবাবু। জয়ন্ত সবার আগে ইদারার ভেতরে গিয়ে নামল। নামার সময় সুন্দরবাবুর প্রার্থনা শুনতে পেলাম, জয় বিপদ ভঞ্জন মধুসূদন, জয় বিপদ ভঞ্জন মধুসূদন। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইদারার মতো অব্যবস্থা। বের রীতিমতো বড়, সার সার সিঁড়ির ধাপ নেমে গিয়েছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত। তারপরে পূর্ণ শূন্যতা।
গাঢ় অন্ধকার। মাঝে মাঝে টর্চের চাবি টিপলে দেখা যায় মানুষের অভাবিত বিরক্তিকর আবির্ভাবে ইদারার গায়ে দিকে দিকে হঠাৎ ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে মাকড়সা, বিছে ও কাকড়া বিছের দল। মন চমকে দেয় তক্ষকদের প্রতিবাদ। সর্বাঙ্গ ভয়ার্ত হয়ে ওঠে ভীষণ ফোঁস শব্দ। শুনছো মানিক? শুনছি, বলো। চন্দ্রনাথ বাবুর অপার্থিব গর্জন। ও মশাই, এ কামড়াবে না তো? সেটা ওদের খুশি, আর আমাদের বরাত। নামছি। ইদারাটা অনেক গভীর, অন্ধকার যেন নিরেট হয়ে উঠেছে। আর বেশি নামতে হবে না। তারপর আলো ফেলে দেখা গেল রাশি রাশি অস্থি ছড়িয়ে পড়ে ইদারার তলদেশটা ভয়াবহ শুভ্রতায় ভরিয়ে তুলেছে। লণ্ঠনের আলো দুটো জ্বালানো হলো। দেখা গেল 9টা নরমুণ্ডু কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ওটবিহীন বিকট দাঁতগুলো দেখলেই বুকটা ধরাস করে ওঠে। সেই সব দৃষ্টিহীন চক্ষু কোটরদের বিভৎসতার দিকে দৃষ্টিপাত করলে গায়ে কাঁপুনি দিয়ে ওঠে। জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলল, লোভী ধনীর মারাত্মক খেয়ালের খোরাক হবার জন্যে 9 জন হতভাগ্যের জীবনলীলা তাদের ইচ্ছার বিরুদ্ধেই এখানে হারিয়ে গিয়েছে। তাদের অন্তিম আর্তনাদের সঙ্গে মেশানো ছিল জীবনের যত অতৃপ্ত বাসনা। সুন্দরবাবুর মত মানলে আমিও বলতাম, তাদের অশান্ত আত্মারা আজও এই অস্থিস্তূপগুলোর মায়া ছাড়তে পারেনি। আজও তারা এই সংকীর্ণ অন্ধকার কারাগারে বন্দী হয়ে পুনরায় দেহ ধারণের জন্য তপস্যা করছে। কি হলো বীরেনবাবু? বীরেন কাঁপতে কাঁপতে একটা নরমুণ্ডের দিকে আঙুল দেখিয়ে বলল, ওখানে ওটা কি? কোটরের মধ্যে চোখ জলজল করছে। জয়ন্ত অবাক হয়ে দেখল সত্যই তাই। জ্বলন্ত চক্ষু কোটর চলছে, একা একা নড়ছে। কিন্তু সে ভয় পেল না। হাতের টর্চের সাহায্যে নরমুণ্ডটাকে ঠেলে দিল। কোটর ছেড়ে বেরিয়ে এলো একটা টিকটিকি। আমি শুকনো হাসি এসে বললাম, সত্যি ভাই জয়ন্ত, আমারও বুকটা ছ্যাঁত করে উঠেছিল। এমনি করেই লোকে মনে হয় ভূত দেখে। জয়ন্ত ও আমি লণ্ঠন দুটো মাথার উপরে উঁচু করে তুলে ধরলাম ভালো করে চারিদিক পর্যবেক্ষণ করবার জন্য। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লৌহ কপাট। এত ছোট যে দ্বারপথ দিয়ে ভেতরে ঢুকতে গেলে মাথা নামিয়ে হেঁট না হলে চলবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বলল, এ কি, দরজার পাল্লা দুখানা যে খোলা! এ বোধহয় চন্দ্রনাথ বাবুর কীর্তি। গুপ্তধন পাওয়ার আনন্দে আগুল হয়ে তিনি যাবার সময় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। জয়ন্ত আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না, তবু মুখে বলল, তাই হবে। তবে আজ যখন ইদারার জল শুকিয়ে গিয়েছে, দরজা খোলা থাকলেও কোনো ক্ষতি হবে না। তারপর সে খুব মন দিয়ে দরজার কাজটা দেখতে দেখতে বলল, দেখো মানিক, ইদারার এখানটা পাথর দিয়ে শক্ত করে গড়া, আর ওস্তাদ কারিগররা পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছে যে 1 ফোঁটা জলও ভিতরে ঢুকতে পারবে না। দরজা গড়তে নিশ্চয়ই খুব ভালো ইস্পাত ব্যবহার করা হয়েছে। কতকাল জলের তলায় ডুবেছিল, তবু মরচে ধরেনি। উদগ্র আগ্রহে ও দুঃসহ কৌতূহলে বীরেনের তখন আর তর্স হয়েছিল না। সে এগিয়ে গিয়ে বলল, আসুন, আমরা ভেতরে প্রবেশ করি। জয়ন্ত বাধা দিয়ে বলল, আরে মশাই দাঁড়ান, লণ্ঠনের সঙ্গে সকলে টর্চ ব্যবহার করুন। কে জানে ভিতরে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি পিছোতে বীরেন বলল, বিপদ? কি বিপদ? এই পাতালপুরীতে বহুকাল পরে দরজা খোলা পেয়ে এর ভেতরে শখের বাসা বাঁধতে পারে কেউটে, গোখরো অথবা ময়াল সাপ। কেউ বিষ ছড়ায়, কেউ পিষে মারে। আরও পিছিয়ে গেল বীরেন। 3-3টে চলন্ত আলোক শিখা উজ্জ্বল হয়ে উঠতে লাগলো একখানা মাঝারি আকারের পাথুরে ঘরের এদিক ও ওদিক। কিন্তু ময়াল বা কোনো জাতীয় বিষধর সরীসৃপ আত্মপ্রকাশ করল না। নিশ্চিন্ত হয়ে ঘরের ভেতরে পদার্পণ করে জয়ন্ত অবাকভাবে বলল, কোথায় গুপ্তধন? এ যে একেবারে খালি ঘর। দূর, এখানে এসেও আবার মাটি কোপাতে হবে নাকি? মাটি? কোথায় মাটি? এখানে সব পাথর। হায় কপাল! আমি কপাল চাপড়ে বললাম, আমরা কত নির্বোধ। গাছে কাঁঠাল আছে ভেবেই গোপে তেল মাখিয়েছি, কিন্তু তার আগেই কাঁঠাল হয়েছে বুদ্ধিমানের হস্তগত। এ তাহলে প্রতাপ রায় চৌধুরীরই কাজ। তাহলে মানতে হবে যে প্রতাপ চৌধুরী হচ্ছে অত্যন্ত দক্ষ। জয়ন্ত, তুমি ভুলে যাচ্ছ যে চন্দ্রনাথ বাবুর লেখা খাতার একটা অংশ আমরা পড়বার সুযোগ পাইনি। তার খানিকটা অংশ হস্তগত হয়েছে প্রতাপ চৌধুরীর কাছে। সেটুকু ছিঁড়ে নিয়ে প্রতাপ বাকি কাগজগুলো তুচ্ছ ভেবে হয়তো ফেলে দিয়ে গেছে। কিন্তু এক জায়গায় তবু খটকা থেকে যাচ্ছে।
আচম্বিতে ঝনঝন শব্দে পাতালপুরীর সেই কক্ষটা প্রবলভাবে আওয়াজ করে কেঁপে উঠল। সকলে সবিস্ময়ে সচকিত চোখে দেখলাম বন্ধ হয়ে গেল লোহার কপাট। জয়ন্ত বেগে ছুটে গিয়ে দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে টানাটানি করতে লাগলো, কিন্তু কপাট খুলল না, একটুও নড়ল না। সে ফিরে দাঁড়িয়ে তিক্ত হাসি এসে বলল, মানিক, রসাতলের কারাগারে আমরা বন্দী হলাম। খানিকক্ষণ কারোর মুখ দিয়ে কথাই বেরোলো না। সেই ভয়ঙ্কর গর্ভের স্তব্ধতা এমন নিবিড় যে হাতঘড়ির ক্ষীণ টিকটিক শব্দকেও মনে হয় উচ্চ রোলের কোনো আওয়াজ। জয়ন্ত জিজ্ঞেস করলো, ঘড়িতে কটা বেজেছে? আমি আলো আধারে কোনো মতে দেখে বললাম, 5:30। হ্যাঁ। বাইরের পৃথিবী এখন সন্ধ্যার ছায়াছবির জন্য প্রস্তুত হচ্ছে। তারপর ফুটবে কালো রাত, তারপর আবার আসবে রঙিন প্রভাত, তারপর আবার হবে জ্যোতির্ময় সূর্যোদয়। কিন্তু আমরা আর তা দেখতে পাবো না। কি বলো মানিক? লণ্ঠন দুটোর তেল কাল সকালেই বোধহয় ফুরিয়ে যাবে। টর্চের আলো দেওয়ার শক্তিও বেশিক্ষণ নেই। আমাদের সঙ্গে না আছে জল, না আছে খাবার। বীরেন একেবারে বোবা। জয়ন্ত ঘরের ভিতরে এক চক্কর ঘুরে এসে বলল, কিন্তু দরজা বন্ধ করতে পারে কে? এক পারেন সুন্দরবাবু, কিন্তু এমন সাংঘাতিক কৌতুক তিনি করবেন বলে বিশ্বাস হয় না। আর পারে প্রতাপ চৌধুরী। কিন্তু ইদারার মুখে পাহারায় তো আছেন সুন্দরবাবু। হয়তো তিনিও বন্দী কিংবা নিহত। প্রতাপ চৌধুরীর নরহত্যায় আপত্তি নেই। আমরা কিন্তু উপর থেকে রিভলভারের বা সংকেতবাসীর আওয়াজ শুনতে পাইনি। হয়তো উপর থেকে কোনো আওয়াজই এত নিচে পর্যন্ত এসে পৌঁছয় না। কিংবা সুন্দরবাবু রিভলভার বা বাঁশি ব্যবহার করবার সময় পাননি। হ্যাঁ, অমনি একটা কিছু হয়েছে, কিন্তু ফল তো একই, আমাদের মরতে হবে। বীরেন কাঁদো কাঁদো গলায় বলল, এইভাবে মরবো বলেই কি জন্মেছিলাম? অন্ধকারে, অনাহারে, দিনে দিনে, তিলে তিলে। প্রতাপ চৌধুরী আরও দুবার আমাদের জমালয়ে পাঠাবার জন্য বন্দি করেছিল। দুবারই আমাদের রক্ষা করেছিল নিয়তি। কিন্তু এবারে তার পুনরাভিনয়ের কোনো সম্ভাবনাই দেখছি না। মানিক, চিরদিনই আমি নিয়তিবাদী। আজও নিয়তির ওপর নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তা বটে। আবার কিছুক্ষণ ব্যাপী নীরবতা। আমার কানে জাগে হাত ঘড়ির শব্দ। জয়ন্ত বলল, একটু আগেই যা বলেছিলাম, প্রতাপ চৌধুরীর যত কৌশলের কথা, তার প্রতাপ কিন্তু কিছুমাত্র বদলায়নি। সে নিজে দেখা দেয় না, কিন্তু শত্রুদের বন্দি করে। অপরাধ জগতে প্রতাপ চৌধুরীকে সেরা শিল্পী বলে মানতেই হবে। বীরেন ভাঙা ভাঙা স্বরে বলল, জয়ন্তবাবু, এ কি অপরাধের আর্ট নিয়ে আলোচনা করবার সময়? তাছাড়া আর কি করবেন ভাই? আর কিছুই করবার নেই? না, কিছুই না। আপনি ভালো করে দেখেছেন কি দরজাটা সত্যি বন্ধ ছিল কিনা? আপনার কি সন্দেহ হচ্ছে? কি জানি, যদি... বেশ, আপনিও একবার টেনে দেখুন না। বীরেন এগিয়ে গেল জীবনহীন যন্ত্রচালিত পুতুলের মতো। তার মনে নেই কোনো রকম উৎসাহের ভাব। বীরেন আংটা ধরে খুব জোরে এক টান মারল এবং সঙ্গে সঙ্গে ঝনঝন করে বন্ধ দরজার পাল্লা আবার খুলে গেল। শব্দ শুনে চমকে জয়ন্ত আর আমি মুখ তুলে তাকিয়ে দেখলাম। নিজেদের চোখকে আমরা বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এ কোনো অসম্ভব স্বপ্ন, না হলে কোনো ভোজবাজি। বীরেনও হতভম্ব, তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। জয়ন্ত আচ্ছন্নের মতো বলল, হ্যাঁ মানিক, আমি ভুল দেখছি না তো? সত্যি কি দরজাটা খুলে গেছে? দুই হাতে দুই চোখ কচলে আরো একবার ভালো করে দেখে আমি বললাম, দরজা তো খোলাই রয়েছে দেখছি। কিন্তু আমি শপথ করে বলতে পারি, দরজা বাইরে থেকে বন্ধ ছিল। না, বন্ধ ছিল না। আমি একবার টানতেই খুলে গেল। আর আমি একবার দুবার নয়, প্রাণপণে টেনে দেখেছি বারবার। তাহলে একটু আগে তুমি যা বলছিলে এ হচ্ছে সেই নিয়তির লীলা? না মানিক, কেউ বাইরে থেকে দরজাটা আবার খুলে দিয়েছে। কে খুলে দেবে? সুন্দরবাবু? কিন্তু সুন্দরবাবু কি আমাদের সঙ্গে এমন নিষ্ঠুর রসিকতা করবেন? আমার বিশ্বাস হয় না। দেখো তো বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আমি বাইরে ছুটে গেলাম এবং তারপর চেঁচিয়ে বললাম, এখানে কেউ নেই। এবার একটা কৌতূহলী তক্ষক খবরদারি করবার জন্য ইদারার গা বেয়ে নেমে এসেছিল। আমাকে দেখে আবার উপর দিকে চম্পট দিল। জয়ন্ত বোকার মতো মাথা নাড়তে নাড়তে বলল, মানিক,
সত্য সত্যই একটা কোনো অঘটন ঘটেছে, কিন্তু সেটা যে কি আমি বুঝতে পারছি না। হয়তো সুন্দরবাবু এই অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন। উপরে চল। তাই চলো, রত্নকুঠি তো রত্নহীন, এখানে আর থেকেই বা লাভ কি? পাতালের অন্ধকার উদর ছেড়ে আমরা পৃথিবীর ওপরে রাতের অন্ধকারের কোলে উঠে আসলাম। সর্বাঙ্গে নিবিড় কালিমা মেখে জঙ্গলের বড় বড় গাছগুলো কি যেন নৈশ রহস্য নিয়ে পরস্পরের সঙ্গে ফিসফিস করছে ইশারায়। থেকে থেকে বাতাসের দীর্ঘশ্বাস কুলে কুলে লিখে চলেছে গঙ্গা মুখর তরঙ্গ কাহিনী। জয়ন্ত সুন্দরবাবুর উদ্দেশ্যে ডাকল। সুন্দরবাবু, সুন্দরবাবু, অন্ধকারে কোথায় গা ঢাকা দিয়ে পাহারা দিচ্ছেন? কিন্তু কেউ সাড়া দিল না। আমি বললাম, বলছি সুন্দরবাবু ঘুমিয়ে পড়েননি তো? সেটা সম্ভব নয়। আমার মন আবার বলছে একটা কোনো অঘটন ঘটেছেই। কি অঘটন? খোলা দরজা আপনা আপনি বন্ধ হয়, বন্ধ দরজা আপনা আপনি খুলে যায়, সুন্দরবাবু পাহারা না দিয়ে অদৃশ্য হয়ে যায়। এ সবই তো অঘটন। মানিক, তুমি একদিকে যাও, বীরেনবাবু আপনি আরেক দিকে যান, আর আমি যাই এই দিকে। দেখা যাক সুন্দরবাবুকে খুঁজে পাই কিনা। মাঠ ও নদীর মধ্যবর্তী এই জঙ্গলের জায়গাটায় রাতের আধারে লোকজন পদার্পণ করে না। এবড়ো খেবড়ো এবং খানা ও ডোবায় দুর্গম হয়ে উঠেছে জায়গাটা। সহজে সুন্দরবাবুর পাত্তা পাওয়া যাবে বলে মনে হলো না, কিন্তু সৌভাগ্যক্রমে একটুখানি অগ্রসর হয়েই সফল হলো খোঁজাখুঁজি। একটা ঝোপ দুলছিল ঘন ঘন, যেন কোনো জন্তু তার মধ্যে ঢুকে ছটফট করছে। সেই দিকে আকৃষ্ট হলো আমার দৃষ্টি। ঝোপের খানিকটা এক হাতে সরিয়ে আর এক হাতে তার মধ্যে আলো ফেলে আমি চমকে উঠে দেখলাম সেখানে মাটিতে শয্যাশায়ী সুন্দরবাবু হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। মুখ ও চোখের উপরে কাপড়ের বন্ধ নেই, তার গোঙানি অল্প অল্প ভেসে আসছিল। সুন্দরবাবুকে তাড়াতাড়ি বিপদমুক্ত করতে করতে আমি জয়ন্তের উদ্দেশ্যে ডাকলাম। জয়ন্ত, জয়ন্ত, এই যে সুন্দরবাবুকে পেয়েছি। সুন্দরবাবুর বিপুল ভুঁড়ি ফুলতে ও চুপসে যেতে লাগলো শ্যাকরার হাঁপড়ের মতো। বেশ কিছুক্ষণ নির্বাকভাবে হাঁপিয়ে নিয়ে তিনি সর্বপ্রথমে উচ্চারণ করলেন তার সেই চিরপ্রিয় শব্দ, জয় জয় বিপদ ভঞ্জন মধুসূদন। এতক্ষণে সুন্দরবাবু বাকশক্তি পেয়েছেন বুঝে জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনার এ দশা করলো কে? চোখে দেখিনি, তবে পরে কানে শুনে আন্দাজ করেছি। এখন বেশি বুঝিয়ে বলবার শক্তি নেই, তবে আসল কথাগুলো শর্টে বলতে পারি। তোমরা এই দাঁড়ায় নেমে গেলে, আমি ঠায় বসে বসে পাহারা দিতে লাগলাম। কোথাও কারুর সাড়া পর্যন্ত নেই। আচমকা পিছন থেকে আমার কানের পিছনে কে এসে এলো পাথারি ঘুষি দিতে লাগলো। এইরকম ঘুষি মানুষকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেয়। আমিও একেবারে বেহুশ। জ্ঞান হওয়ার পর দেখি আমার এই অবস্থা। আমার চোখ বন্ধ, মুখ বন্ধ, আমি চলত শক্তিহীন। কেবল কান খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলাম। শুনলাম অনেকগুলো পায়ের শব্দ। শুনলাম কে একটা বলল, বড়বাবু, লোহার দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপর বোধহয় বড়বাবুই বলল, দড়ির সিঁড়িটা টেনে তলায় রেখে দে। আমাকেও কারা হিড় হিড় করে টেনে এই ঝোপের ভেতরে লুকিয়ে রাখলো। তারপর বোধ করি সেই বড়বাবুই বলল, চল এইবারে, আর কোনো খলিফা আমাদের পিছন থেকে জ্বালাতন করতে আসবে না, আমরা নিশ্চিন্ত। তারপর পায়ের শব্দ আর শোনা গেল না, সব নিঝুম। সুন্দরবাবু থামলেন, আবার হাঁপাতে লাগলেন। তারপর আর কিছু বলবার নেই? নেই মানে অল বাত আছে, তারপরেই তো আসল বলবার কথা। কিন্তু একটু দাঁড়াও ভাই, আর একটু না হাঁপিয়ে জুত করে বলতে পারছি না। মিনিট খানেক আরও খানিকটা হাঁপিয়ে নিয়ে এবং আরও খানিকটা প্রকৃতিস্থ হয়ে সুন্দরবাবু বললেন, হ্যাঁ, তারপর কি হলো শোনো। খানিকক্ষণ ঝিঝি পোকাগুলোর একটানা গান ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর আশপাশের ঝিঝি পোকাগুলো আচমকা গান বন্ধ করে দিল। আবার একজন মানুষের পায়ের শব্দ আমার পাশে এসেই থামলো।
আমি তো নড়ন চড়ন আরও বেশি আড়ষ্ট হয়ে গিয়ে ভাবতে লাগলাম, এবারে বুঝি আমার প্রাণ নিয়েই টানাটানি করতে এলো। তারপরেই শুনি, না সেসব নয়, এ আবার নতুন ব্যাপার, যাকে বলে কল্পনাতীত। কে একজন আমার কানের কাছে মুখ এনে বলল, সুন্দরবাবু, ও সুন্দরবাবু, মন দিয়ে শুনুন আমার কথাটা। আমি আবার দড়ির সিঁড়িটা ওই ইঁদারার ভেতরে এই ঝুলিয়ে রেখেছি, আর আর ওই লোহার কপাটও খুলে দিয়েছি। আপনার কোনো ভয় নেই। এই জয়ন্ত বাবুরা এখানে এসে আপনাকে উপস্থিত বিপদ থেকে উদ্ধার করবেন। তাদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে এই বীরেন বাবুদের সাবেক বাড়ির দিকে গেছে। কেমন? তারপর আবার পায়ের শব্দ, আবার সব চুপচাপ, আবার শুরু হলো ঝঞ্ঝাট। ঝিঝিদের ঝাঁঝরা গলায় সেই চিৎকার, সেই একঘেয়ে ঝি 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 আওয়াজ শুনতে শুনতে আমার মাথা খারাপ হওয়ার জোগাড় হলো। কিন্তু সেই অবস্থাতেই আমি আন্দাজ করতে পারলাম দুরাত্মরা তোমাদের বন্দি করে দড়ির সিঁড়ি উপরে তুলে নিয়েছিল। তার অনেকক্ষণ পর শুনলাম তোমাদের ডাকাডাকি। আমি তো ব্রাদার পড়ে গেল মহা ফাঁপড়ে। কি করে তোমাদের জানাই যে আমার পক্ষে এখন সারা বা দেখা দেওয়া দুই অসম্ভব। কিন্তু হাজার হোক, আমি হচ্ছে গিয়ে প্রাচীন সৈনিক। ঝাঁ করে বুদ্ধি খুলে গেল। বুঝে ফেললাম আমি চলতে না পারলেও বাঁধা পা দুটো ছুঁড়ে ছুঁড়ে অনায়াসেই ঝোপ মেরে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। বাকিটা মধুসূদনের হাতে সঁপে দিলাম। সুন্দরবাবুর শেষ কথাগুলো জয়ন্ত যেন শুনছিল না। সে হঠাৎ চিন্তামগ্ন হয়ে পড়ল। আমি বললাম, জয়ন্ত, সবশেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই সেই সন্ন্যাসী। তাকে আমরা চিনি না, সে কিন্তু আমাদের সকলকেই চেনে, আর তার দৌলতেই আজ আমরা রসাতলের কারাগার থেকে ছাড়া পেয়েছি। জয়ন্ত হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে সানন্দে চেঁচিয়ে বলল, আবার তার অনুগ্রহেই আজ প্রতাপ চৌধুরী সদল বলে ধরা পড়তে পারে। বুঝেছি তোমার মনের কথা। তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে ধাওয়া করতে চাও। নিশ্চয়ই, এই সুযোগ কে ছাড়ে? কিন্তু দুটো মুশকিল আছে। প্রথমত, সেখানে পায়ে হেঁটে গিয়ে পৌঁছতে রাত কাবার হয়ে যেতে পারে। ততক্ষণ কি তারা থাকবে? আর দ্বিতীয় মুশকিল, ওই দলে তারা ভারী। সুন্দরবাবু, স্থানীয় পুলিশের থানার দিকে দ্রুত পদচালনা করুন। আপনি সম্প্রতি অবসর নিলেও বাংলার পুলিশ বিভাগের সুপরিচিত ব্যক্তি। খবর দিন, বিখ্যাত ডাকাত, হত্যাকারী এবং ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গিয়েছে। তাকে গ্রেপ্তার করবার জন্য সাহায্য প্রার্থনা করুন। বলুন প্রতাপকে ধরবার জন্য সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। সুতরাং এই মস্ত সুখবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের তৎপরতা 3 গুণ বেড়ে উঠবে। একদল বন্দুকধারী সেপাই চাই। যেমন করে হোক সকলকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য 2-3 খানা মোটর গাড়িও দরকার। প্রতাপ চৌধুরী আজ বীরেনবাবুর বাড়িতে রাত কাটাবে বলে মনে হয়। তাদের বিশ্বাস আমরা বন্দী আর তারা নিরাপদ। সে হচ্ছে রাত্রি ও দিবসের মিলন লগ্ন। আকাশ নিভিয়ে দিচ্ছিল তারার বাতি। বিদায়ী আধার আসর ছেড়ে সরে যাচ্ছিল ধীরে ধীরে, এবং উদয়াচলে চলছিল তখন দীপ্তোজ্জ্বল রঙের খেলার মোহনীয় আয়োজন। বাতাসে নতুন দিনের ঠান্ডা ছোঁয়া এবং বিহঙ্গরা রচনা করছিল আলোকোৎসবের বন্দনা সঙ্গীত। চিরদিনই অন্ধকারের পরে এই আলোর পালা আসে, কিন্তু কখনো একঘেয়ে মনে হয় না এর তাজা মাধুর্যটুকু। কিন্তু মাধুর্যের মাঝখানেও, এই সৌন্দর্যের কাব্যলোকেও মানুষ ছন্দ ভঙ্গ করে। সেই সম্ভাবনাই দেখা দিয়েছে আজ বীরেনবাবুর বসত বাড়ির চারপাশে। সেখানে কোনো রক্তাক্ত নাট্যভিনয়ের মহড়া চলছে। আছে অপরাধীরা সাড়া পায়, সেই ভয়ে ঘটনাস্থল থেকে খানিক তফাতে মোটর থামিয়ে পুলিশের লোকরা চুপি চুপি গ্রামের ভিতরে প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই তখনও শয্যার আশ্রয় ছাড়েনি। মাত্র কয়েকজন বয়স্ক লোক সবে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে, এবং গৃহস্থদের কয়েকজন বৌঝি কলসি কাঁধে নিয়ে চলেছে পুকুর ঘাটে। হঠাৎ সকলে সভয়ে ও সবিস্ময়ে দেখল পুলিশ বাহিনী এসে বাগচি বাড়ির চারিদিক ঘিরে ফেলেছে। গ্রামের পুরুষরা বিস্ফারিত চোখে দাঁড়িয়ে রইল। মেয়েদের আর জল নিতে যাওয়া হলো না। শূন্য কলসি নিয়ে যে যার বাড়ির দিকে ফিরে চলল দ্রুত পদে। বাগজিদের অর্থাৎ বীরেনবাবুদের
বাড়িখানা ছিল সেকেলে 3 মহলা বাড়ি। বাড়ি ঘিরে আগে যে বাগান ছিল তা এখন পরিণত হয়েছে ছোটখাটো একটা মাঠে। বাড়ির সীমানা নির্দেশের জন্য বেড়া দেওয়া আছে বটে, কিন্তু ফটকের বাধা নেই। গ্রামের লোকজনরাও অনায়াসে সীমানার ভিতরে এসে পুকুরটার জল ব্যবহার করে। সুন্দরবাবু আমাকে এবং বীরেনকে নিয়ে জয়ন্ত আত্মগোপন করে বাড়ির পিছন দিকে। থানার দারোগাবাবু কতক লোক নিয়ে বাড়ির সদরের দিকে এগিয়ে গেলেন এবং বাকি লোকদের মোতায়েন রাখলেন চারদিকে পাহারা দেবার জন্য। দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। নিরাপদ ব্যবধানে থেকেও বাড়ির যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে গিয়ে দারোগাবাবু গলা চড়িয়ে হাঁক দিলেন, বাড়ির ভেতরে কে আছো? বাইরে বেরিয়ে এসো। এতক্ষণ দোতলার একটা জানলায় জেগেছিল একখানা মুখ। দূর থেকে সে লক্ষ্য করছিল পুলিশের কাণ্ড কারখানা, কিন্তু দারোগাবাবুর নির্দেশবাণী শোনার সঙ্গে সঙ্গেই তার মুখখানা আর দেখা গেল না। কয়েক মিনিট কাটল, সদর দরজাও খুলল না বা বাড়ির ভিতর থেকেও কোনো সাড়া শব্দ এলো না। দারোগাবাবু আবার হাঁকলেন, আবারও বলছি দরজা খোলো, নইলে আমরা কিন্তু এবার দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখনও কেউ সাড়া দিল না। মিনিট দুয়েক অপেক্ষা করে দারোগাবাবু চেঁচিয়ে হুকুম দিলেন, এই এই তোমরা দরজা ভাঙো, ভাঙো দরজা। যে বাধা দেবে তাকেই গুলি করে কুকুরের মতো মেরে ফেলবে। বাড়ির ভেতর থেকে কেউ একটা কথা বলল, দরজা ভাঙতে হবে না, আমরা বাধা দেব না, আত্মসমর্পণ করব। উত্তম, অতি উত্তম। বেরিয়ে এসো একে একে। দরজা খুলে গেল। পরপর 9 জন লোক বাইরে এসে দাঁড়ালো। প্রত্যেককে দেখলেই দুর্দান্ত বদমাশ বলে চিনতে দেরি হয় না। প্রত্যেকের হাতে পরিয়ে দেওয়া হলো লোহার হাত করা। তখন প্রত্যেকেরই জামা কাপড়ের ভেতর থেকে বেরোলো কোনো না কোনো মারাত্মক অস্ত্র। কুখ্যাত প্রতাপ চৌধুরী সদল বলে এমন শান্তশিষ্টের মতো ধরা দিল, দেখে জয়ন্তর বিস্ময়ের আর সীমা রইল না। সে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে বন্দীদের মুখের ওপর একবার চোখ বুলিয়ে বলে উঠল, কোথায় প্রতাপ চৌধুরী? তোমরা কেউ প্রতাপ চৌধুরী নও। বন্দীদের একজন হেসে বলল, আমরা কেন প্রতাপ চৌধুরী হতে যাব? বাপ মা আমাদের অন্য নাম রেখেছে। দারোগাবাবু ধমক দিয়ে বললেন, চুপ বদমাস, আবার রসিকতা হচ্ছে। বল বল, কোথায় প্রতাপ চৌধুরী? জানি না, প্রতাপ চৌধুরী বলে কারোকে আমরা চিনি না। দারোগাবাবু, আমার সঙ্গে কিছু লোক দিন, বাড়ির ভেতরটা খুঁজে দেখব। তন্ন তন্ন করে তল্লাশের পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। দেখা গেল খিড়কির দরজাটা খোলা। জয়ন্ত বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। দেখলো সেখানটা গাছপালায় আচ্ছন্ন। অল্প দূরেই পুকুরের একটা ঘাট। জয়ন্ত বলল, দেখো মানিক, প্রথম ভোরের আধা অন্ধকারে কেউ যদি এই ছায়া ঢাকা পথ দিয়ে পুকুর ঘাটে যায়, তাহলে সহজে সে দৃষ্টি আকর্ষণ করবে না। কি বলতে চাও তুমি? জয়ন্ত জবাব না দিয়ে ঘাটের দিকে অগ্রসর হলো। একজন আধবুড়ো পাহারাদার খানিক দূরে নিযুক্ত ছিল। তার কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করল, একটু আগে কোনো লোককে দেখেছো? কোন লোক? পুরুষ মানুষ? না। তবে কি এখানে কোনো স্ত্রী লোক ছিল? আগে হ্যাঁ, গায়ের কোনো স্ত্রীলোক মেটে কলসিতে জল নিতে এসেছিল। এখানে আস্তে আস্তে এমন অনেক মেয়েকেই তো দেখলুম। তারপর পুলিশ দেখে ভয়ে জড়সড় হয়ে পালিয়ে গেল। ঘোমটায় মুখ ঢেকে? আগে হ্যাঁ। কোন দিকে গেল? বাড়ির পিছন দিকে একটা পায়ে চলা পথ দেখিয়ে সে বলল, ওই যে ওই দিকে। কেন তুমি তাকে ছেড়ে দিলে? সে কি বাবু, আমরা এই বাড়ির ভিতরকার বদমাশদের ধরতে এসেছি, গায়ের ভদ্রলোকের মেয়ে ধরবো কেন? সে তো বাড়ির ভেতরেও ছিল না। ঠিক দেখেছো? ঠিক দেখেছি, মেয়ে মানুষটি কলসি নিয়ে পুকুরের ঘাটের উপরে। জয়ন্ত বীরেনের দিকে ফিরে বলল, বীরেনবাবু, এই পায়ে চলা পথটা কি গায়ের দিকে গিয়েছে? বীরেন আপত্তি জানিয়ে বলল, না, গঙ্গার দিকে। এই বাঁশ ঝাড়টার পরেই কলা বাগান, তারপরেই গঙ্গা। বাড়ির দোতলা থেকে দেখা যায়। এখন আর পরিতাপ করে লাভ নেই, আমাদের এত চেষ্টা ব্যর্থ হলো। সুন্দরবাবু চমকে উঠে বললেন, জয়ন্ত, তুমি কি বলতে চাও সেই স্ত্রীলোকটি? স্ত্রীলোক নয়, পুরুষ। প্রতাপ চৌধুরী নারীর ছদ্মবেশ ধারণ করে পাহারাওয়ালাদের চোখে ধুলো দিয়েছে। সে পালাবার যথেষ্ট সময় পেয়েছে, এখন আর তাকে ধরবার উপায় নেই। তবু ওদিকটা একবার ঘুরে আসি চলুন। ওদিকে বাঁশঝাড় আর কলা বাগানের মাঝখানে পায়ে চলা পথের পাশে খানিকটা জঙ্গলে জমি। সেইখানে ভয়াবহ বিভৎসতায়
সোনালি সকালের আনন্দকে বিষাক্ত করে মাটির উপরে পড়ে আছে দুটো রক্তাক্ত নরদেহ, একটা মৃত আর একটা মৃত প্রায় হলেও তখনও জীবিত। সকলে বিপুল বিস্ময়ে স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়লাম। এই অপ্রত্যাশিত দৃশ্য আমাদের মুখের কথা কেড়ে নিল কিছুক্ষণ পর্যন্ত। নিজেকে সামলে নিয়ে জয়ন্ত প্রথম কথা বলল। মৃতদেহটার দিকে আঙুল নির্দেশ করে সে বলল, দেখো মানিক, পুরুষের দেহে নারীর শরীর, ওকে চিনতে পারছো? হায় মধুসূদন, ওই তো ফেরারি প্রতাপ চৌধুরী। ওর বুকে বেঁধা একখানা ছোড়া, ওকে মারলো কে? আমি মেরেছি। যে বলল তার মাথায় জটা, মুখে দাড়ি গো, অঙ্গে গৈরিক বস্ত্র। চিত হয়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে সে বলল, প্রতাপ চৌধুরীকে আমি বধ করেছি। আমাকে চিনতে পারেন জয়ন্তবাবু? হ্যাঁ, আপনি তো সন্ন্যাসী। হ্যাঁ, ছদ্মবেশে। তবে যাওয়ার আগে আসল পরিচয়টা দিয়ে যাই আপনাদের। আমার নাম মানিক চাঁদ। কি আশ্চর্য, তুমি তো ছিলে প্রতাপ চৌধুরীর প্রধান সাগরেদ, তারই সঙ্গে জেল ভেঙে পালিয়েছিলে। শ্বাস টানতে টানতে কষ্টের সঙ্গে মানিক চাঁদ বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু তার পরের কথা আপনারা জানেন না। তার সঙ্গে জেল থেকে বেরিয়ে আমি প্রতিজ্ঞা করলাম অসৎ পথে আর থাকবো না। তাই প্রতাপ চৌধুরীকে এড়িয়ে চলতে লাগলাম। ফলে সে হলো আমার উপরে খড়গহস্ত। আমি তার সমস্ত গুপ্ত কথা জানতাম। তাই সে আমাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করতে লাগলো। আত্মরক্ষা করার জন্য আমি পালালাম, ছদ্মবেশ ধারণ করলাম। এমন ঘরে যাযাবর জীবন আমার প্রাণ অতিষ্ঠ করে তুলল। শেষটা তাকে পুলিশের হাতে আবার ধরিয়ে দিয়ে নিজে নিরাপদ হতে চাইলাম। তার অভিসন্ধি আমি জানতাম। নিজে আড়ালে থেকে তোকে চোখে রাখতে লাগলাম। আপনাদের কাছে তার খবর সরবরাহ করতে লাগলাম। নিজের পরিচয় দিতে পারতাম না, কারণ আমিও তো ফেরার আসামি। তার কথা ক্রমে ক্রমে ক্ষীণ হয়ে এসে একেবারে বশ হবার মতো হলো। কিন্তু প্রাণপণ চেষ্টায় নিজেকে আর একবার সামলে নিয়ে মানিকচাঁদ কোনো রকমে আবার বলল, আজ সে পালাচ্ছিল, আমি তাকে বাধা দিই। সে রিভলভার ছোড়ে। তখন নিজের চরম আঘাত পেয়েও ছুটে গিয়ে তার বুকে চোরা বসে আমি আমার প্রতিশোধ নিই। তার অন্তিমকাল উপস্থিত বুঝে বীরেন তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, জগৎ শেঠের রত্নকুটির কথা আপনি কিছু জানেন? মানিকচাঁদ নির্বাক হয়ে রইল, কোনো কথা বলতে পারল না। তার দুই চোখ বুজে এলো। জয়ন্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, হায় ভগবান, মানিকচাঁদকে সৎপথের পথিক হবার সুযোগ দিলে না। বীরেনবাবু,
আপনি ভাববেন না, এইবারে জগৎ শেঠের রত্নকুঠি নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব। চলুন। বাড়িতে ফিরে এসে জয়ন্ত বলল, বীরেনবাবু, যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার গল্পের খাতার খানিকটা চুরি করে নিয়ে গিয়েছিল, আমরা এখন সেই ঘরে গিয়ে বসতে চাই। কি হবে? আর আরে কি হবে আর সেই গুদাম ঘরে গিয়ে? না, আমার মন ভেঙে গেছে, আর পুরনো কাসুন্দি ঘাটতে আর ভালো লাগছে না। সুন্দরবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ বীরেনবাবু, আমারও ওই মত। গুপ্তধন তো হয়ে দাঁড়ালো অলিক দিল্লি কা লাড্ডু, আর মুখের কথায় হিল্লি দিল্লি করে বেরিয়ে লাভ কি? প্রচুর কাদা ঘাঁটা হয়েছে। আমি এখন হাত পা ছড়িয়ে নিপজা দেবীর আরাধনা করতে চাই। মধুসূদন, মধুসূদন। যা বলেছেন। আমি এখনই এক দৌড়ে বাজার গিয়ে আপনার নাকের জন্য এক শিশি সর্ষের তেল কিনে আনবো কি? সুন্দরবাবু খাপ্পা হয়ে আমার পিঠে ঘুষি দিতে উদ্যত হলেন। আমি এক লাফে হাত কয়েক তফাতে গিয়ে পড়লাম, কিন্তু জয়ন্ত গোছালো না। শেষ পর্যন্ত বীরেনকে নিয়ে ওই ঘরে গিয়ে হাজির হলো। বীরেন অবহেলা ভরে বলল, আচ্ছা এখন বলুন তো জয়ন্তবাবু, আপনার বক্তব্যটা কি? জয়ন্ত প্রথমে কিছু বলল না, ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। এটা গুদাম ঘরই বটে, নানান রকম অব্যবহার্য জিনিস বাড়ির এই ঘরখানায় কোণঠাসা করে রাখা হয়েছে। গুরুভার ও মস্ত বড় লোহার সিন্দুক, কাঠের আলমারি, ডেস্ক, ভারী ভারী বাসনকোসন এবং গৃহস্থলীয় গৃহসজ্জার কড়ি খচিত দ্রব্য সামগ্রী প্রভৃতি। শেষের জিনিসগুলিতে প্রাচীন বঙ্গদেশের নিজস্ব বিশেষত্ব ছিল, যেমন বিদন্তা, সিংহী, মৃগী ও হংসী প্রভৃতি। ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটা কড়ির আলনা। এ শ্রেণীর জিনিস অধিকাংশ একেলে বাঙালি চোখেও দেখেনি। একদিকে স্তূপীকৃত হয়ে রয়েছে অনেক প্রাচীন বই। জয়ন্ত জিজ্ঞাসা করল, এই বইগুলো বুঝি প্রতাপ চৌধুরীরা আলমারির ভেতর থেকে টেনে বার করেছিল? আগে হ্যাঁ, বইগুলো যেভাবে ফেলে গেছিল ঠিক সেভাবেই পড়ে আছে। জয়ন্ত অন্য মনস্কের মতো 2-3খানা বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। বীরেন অধীর স্বরে বলল, জয়ন্তবাবু, আপনি কি আলোচনা করবেন বলেছিলেন? হ্যাঁ, বীরেনবাবু, আপনি বোধহয় মনে করেন যে জগৎ শেঠের গুপ্তধন হস্তগত করে প্রতাপ চৌধুরী শূন্য হস্তেই সদ্য সদ্য নরকে যাত্রা করেছে। আগে হ্যাঁ, মনে করি। কিন্তু আমি তা মনে করি না। কেন করেন না? প্রমাণ দেখে। কি প্রমাণ? প্রথমত গুপ্তধনের সন্ধানেই প্রথমে সেই বাড়িতে এসেছিল। এখান থেকে সে চন্দ্রনাথবাবুর লেখা কাহিনী সংগ্রহ করে। সেই 5 অংশে বিভক্ত লেখা কাহিনীর 3য় অংশ সে খাতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস সেই 3য় অংশেই চন্দ্রনাথবাবু বর্ণনা করেছিলেন যে শেঠদের বাগান বাড়িতে গিয়ে দ্বিতীয়বার ইদারায় নেমে কেমন করে তিনি গুপ্তধন দর্শন করেছিলেন। প্রতাপ চৌধুরীও তা পাঠ করে সেখানে গিয়ে হাজির হয়ে দেখে যে ইদারার মধ্যে গর্ভগৃহ আছে বটে, কিন্তু গুপ্তধন নেই। এটা আপনার যুক্তিহীন ধারণা। না, যুক্তিহীন নয়। প্রতাপ সেখানে গিয়ে গুপ্তধন পেলে আর আপনাকে আর আমাকে নিয়ে এত বেশি মাথা ঘামাতে আসতো না, সানন্দে যাত্রা করতো অজ্ঞাতবাসে। সুন্দরবাবু বলে উঠলেন, ঠিক ঠিক, এ কথা সম্ভব জয়ন্ত? তারপর দেখুন, সে কাল রাত্রে আবার এখানে এসেছিল। আজ যখন আমি প্রতাপের খোঁজে এই বাড়ির ঘরে ঘরে ঘুরছিলাম, তখন দেখলাম যে সে আর তার দলের লোকরা বাড়ির নানা ঘরে ঢুকে দেওয়াল আর মেঝে খুঁড়েছে, লোহার সিন্দুক আর আলমারি প্রভৃতি ভেঙে তছনছ করে ফেলেছে। কেন তারা আবার এসেছিল? নিশ্চয়ই হাওয়া খেতে নয়। কি তারা খুঁজছিল? নিশ্চয়ই গুপ্তধন। না, আপনার মতকে তো আর অযৌক্তিক বলতে পারি না বটে, কিন্তু কোথায় সেই গুপ্তধন? গুপ্তধন হস্তগত করেছিলেন চন্দ্রনাথবাবু। কারবার পত্তন করবার সময় তার বেশ একটা মোটা অংশ খাটিয়ে বাকি অংশ তিনি লুকিয়ে রেখেছিলেন। কোথায়? আপনাদের কলকাতার বাড়ি তৈরি করিয়েছিলেন কে? আমার বাবা। আপনার ঠাকুরদাও কি সেখানে বাস করতেন? না। তিনি থাকতেন কোথায়? না, ব্যবসা সূত্রে তার কলকাতায় আসা যাওয়া ছিল বটে, কিন্তু তিনি স্থায়ীভাবে বাস করতেন তারই বাড়িতে, মানে এই বাড়িতে। তাহলে গুপ্তধনের বাকি অংশ আছে এই বাড়িতেই। আবার জিজ্ঞাসা করছি, কোথায় জয়ন্তবাবু? প্রতাপ খুঁজতে কি কোথাও বাকি রেখেছে কি? অন্ধের মতো খুঁজলে কি কিছুই পাওয়া যায়? তাহলে খোঁজবার পথটি আপনিই দেখিয়ে দিন। তাই দেখাবো বলেই তো আপনার এখানে আগমন। উত্তম, আমরা অপেক্ষা করছি। পকেট থেকে চন্দ্রনাথ লিখিত অসম্পূর্ণ কাহিনী সংবলিত
খাতাখানা বার করে জয়ন্ত বলল, বীরেনবাবু, আপনার ঠাকুরদার রচনার পঞ্চমাংশে অর্থাৎ উপসংহারে কি আছে বললেননি তো? আছে একটা অর্থহীন পদ্য বা ছড়া, কিন্তু মূল কাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কে বলল সম্পর্ক নেই? কে বলে তা অর্থহীন? আপনি যা ভেবেছেন প্রতাপ চৌধুরীও তাই ভেবেছিল। সেই জন্যই আধার ভেদ করে ফুটে ওঠেনি আলোর রেখা। আমিও প্রথমে সেই পদ্যটিকে অগ্রাহ্য করেছিলাম, কিন্তু তারপর মনে মনে তাকে নিয়ে যথেষ্ট ভেবেচিন্তে রীতিমতো অর্থের সন্ধান পেয়েছি। অর্থ না অনর্থ? না, অনর্থের মধ্যেই সত্য অর্থ, অর্থাৎ সেই পদ্যটি ব্যক্ত করে দিয়েছে গুপ্তধনকে। অতঃপর আমি সে পদ্যর নির্দেশ মেনেই গুপ্তধনের অন্বেষণ করব। সকলে অবাক হয়ে জয়ন্তর কাণ্ড কারখানা নিরীক্ষণ করতে লাগলাম। এরকম সময় অন্যান্য অন্বেষকরা যা করে, জয়ন্ত সেসব কিছুই করল না। অর্থাৎ সিন্ধুক, আলমারি, দেরাজ, ডেস্ক বা বাক্স প্রভৃতি সরিয়েও দেখল না, কিংবা ঘরের ছাদ, দেওয়াল বা মেঝে ঠুকেও দেখল না যে কোনো জায়গা ফাঁপা বা নিরেট কিনা। সে প্রথমে বিকীর্ণ স্তূপীকৃত বইগুলোর প্রত্যেকখানা তুলে নিয়ে তাড়াতাড়ি উল্টাতে লাগলো। তারপর বাসন কোসনগুলো নেড়েচেড়ে দেখল। তারপর কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনার দিকে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সুন্দরবাবু বললেন, কি হে, আলনা দেখে একেবারে থ হয়ে গেলে যে? হ্যাঁ, কড়ির কারুকার্য করা সুন্দর আলনা একালে আর দেখা যায় না। দণ্ডটা অন্তত 4 হাত লম্বা আর 1 বিঘট মোটা। দণ্ডের সমস্তটা পুরো লাল কাপড়ের আবরণ দিয়ে মোড়া, আর উপরে বসানো অজস্র কড়ি, বংশী কড়ি, কারণ রং সাদা। সুন্দরবাবু, 70-75 বছর আগেও কলকাতায় আর মফস্বলে বাজারে কড়ি ফেলে জিনিস কেনা হতো, জানেন কি? না, জানতাম না। তা ওই কি তোমার গুপ্তধন? ও হচ্ছে এখন বাজারে অচল ধন, সবাই দেখেও দেখতে চায় না। কিন্তু আলনাটা একবার নিচে নামালে হয় না? ধর, আবার এসবের কি দরকার? আরো ভালো করে সেকেলে কারিগরের কারিগরি দেখব। তোমার যত সব ছেলে মানুষই বায়না। কিন্তু জয়ন্ত যা ধরে আর ছাড়ে না। কাজেই দড়ি ছিঁড়ে আলনাটাকে নিচে নামিয়ে আনতে হলো। জয়ন্ত মাটির উপরে বসে পড়ে 2 হাতে দণ্ডটাকে নাড়াচাড়া করে বলল, এটা খুব ভারী, নিরেট বলে মনে হয়। সেকালের লোকরা ভারী ভারী আসবাব বানিয়ে ধনের গণিমা প্রকাশ করত, আর একালের আমরা হচ্ছি সূক্ষ্মতার ভক্ত। কড়িখচিত লাল আবরণীর তলায় কাঠ আছে বলেই মনে হয়। বীরেনবাবু, একখানা করাত বা ধারালো কাটারি এনে দিতে পারবেন? কি আশ্চর্য, কি করবেন? আনলেই দেখতে পাবেন। করাত ও কাটারি 2 পাওয়া গেল। জয়ন্ত বিনা বাক্য ব্যয়ে কড়ির আলনার একটা প্রান্ত কেটে ফেলে বলল, এটা দেখছি বিশেষভাবে তৈরি ফাঁপা জিনিস, তবু এত ভারী কেন? সে ভিতরে হাত চালিয়ে দিয়ে যা বাইরে টেনে আনলো তা হচ্ছে এমন চমকপ্রদ অভাবিত জিনিস যে সুন্দরবাবু, আমি ও বীরেন বিস্ময়, আনন্দে, উত্তেজনায় স্থির চোখে দাঁড়িয়ে রইলাম মৌন শিলাস্তূপের মতো। তার মধ্যে ছিল হীরক, নীলকান্তমণি, মরকত, পদ্মরাগ ও মুক্ত প্রভৃতি মহামূল্য রত্ন। আরও কয়েকবার ভিতরে হাত চালানোর ফলে কক্ষতলে ছড়িয়ে পড়ল আরও কয়েক মুঠো মণিমুক্ত। দীপ্যমান ইন্দ্রধনুর খানিকটা খণ্ড খণ্ড হয়ে যেন সৌন্দর্য স্নান করছে প্রভাতী সূর্যকিরণে। অপূর্ব অপরূপ সে দৃশ্য। জয়ন্ত পরিতৃপ্ত কণ্ঠে বলল, বাইরে যা এনেছি তা যথেষ্টর বেশি। ভিতরে রইল আরও কত লক্ষ টাকার ঐশ্বর্য, যা আমার কল্পনায় আসে না। এখন আপনাদের কিছু বলবার আছে? জয়ন্তর কথা শুনে আর ভাবভঙ্গি দেখে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে আজ এখানে এমনই কোনো অপূর্ব আর আশ্চর্য ব্যাপারই দেখতে পাবো। বীরেন অভিভূত ও উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, আপনি আপনি ঐন্দ্রজালিক? না 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 না, আপনি তারও চেয়ে বিস্ময়কর। অতিরিক্ত প্রশংসা করবেন না বীরেনবাবু, আমি কেবল সহজ বুদ্ধি ব্যবহার করতে পারি, আপনি যা পারেন না। আমি এখনো বুঝতে পারছি না আমার গলদ হয়েছে কোনখানে। কেন, আপনি তো খাতার পদ্যটিকে অর্থহীন শব্দ সমষ্টি বলে মনে করেছিলেন। তার অর্থ আপনি আমাকে বুঝিয়ে দিন। অর্থ তো স্বতঃস্ফূর্ত, আর কতক অংশ আবার শুনুন। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। তারপর স্পষ্ট কথা, মানুষ নয়ন যে খুলে যায়, সত্য
সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। চন্দ্রনাথবাবু বলেছেন গুপ্ত পথে চলতে সবাই অভ্যস্ত। যা গুপ্ত তাকে আবিষ্কার করতে গেলে সকলেই আগে গোপনীয় স্থানে অন্বেষণ করে। যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয়। এই জন্যে যার সহজ বুদ্ধি আছে তারই অন্বেষণা সফল ও তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয়, অর্থাৎ যার মানুষ নেত্র উন্মুক্ত। কিন্তু মূর্খেরা ভাবে রত্নের সন্ধান পাওয়া যায় কেবল প্রকাণ্ড লৌহ সিন্ধুকেই। বীরেনবাবু, এই পদ্মই হয়েছে আমার চাবিকাঠি, আর তারই সাহায্যে খুলেছি এই রহস্য সিন্ধুক। সুতরাং জয়ন্তর কথা ফুরালো, বীরেনের ব্যথা জুড়ালো। জয় জয়ন্ত, জয় মধুসূদন। আমিও বাবা পদ্য রচনা করতে পারি, দেখছো তো? হা 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 হা। সুন্দরবাবু যে গল্পের এমন একটা উপসংহার দেবেন তা কোনোদিন কল্পনাও করিনি। শেষ হলো আজকের গল্প জগৎ শেঠের রত্নকুঠি। মানিকের ভূমিকায় সমীরণ, সুন্দরবাবুর ভূমিকায় সৌভিক, বীরেন ও যুবক চন্দ্রনাথের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, বৃদ্ধ চন্দ্রনাথের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, কৈলাস চৌধুরী ও প্রতাপ চৌধুরীর ভূমিকায় প্রিয়ম, সন্ন্যাসীর ভূমিকায় নিরুপম নাথ, অন্যান্য চরিত্রে অচ্যুত ও অরিত্র, প্রচ্ছদ অলঙ্করণ পিক্সেলেট, আবহ নির্মাণ টিম অ্যানোনিমাস, পরিচালনা সমীরণ, সহপরিচালনা গল্পের সূত্রধর এবং জয়ন্তর ভূমিকায় আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক ও হাইপ করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী। ধন্যবাদ।